তুমি বাবা হয়ে যদি আমাকে এভাবে শর্তই ফেলে দাও, আমার আবেগ অনুভূতি নিয়ে খেলা করো, তাহলে লাগবে না আমার এ বাড়ি। আমি ওদের সাথেই থাকবো। আর যদি বলি আমাকে চাও, নাকি ওই মেয়েটা, নাকি এই ছেলেগুলো, তাহলে কি করবে? আমি আবারও বলছি বাবা, তুমি আমার হৃদয়ে বসবাস করো। অকারণে নিজেকে অপশন বানাচ্ছ। তুমি যদি নিজেকে অপশন বানাতে পারো, আমিও বলতে পারি আমার ওদের লাগবে, তোমাকে না। তুমি যদি জিদ ধরে থাকতে পারো, আমি না বুঝে আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো। মৃন্ময়ের বাবা আবারও বললেন, যদি ওই মেয়েটা আর এই ছেলেগুলোর মাঝে কাউকে পছন্দ করতে বলা হয়, কি করবে তুমি? এই পৃথিবীতে যে আমাকে এমন শর্ত আর অপশনে ফেলবে তাকেই ছেড়ে দেব। ওদের মাঝে যে এমন করবে তাকে ছেড়ে দেব, কারণ আমার সবাইকে লাগবে। বাহ, তোমার সবাইকে লাগবে, শুধু আমাকে লাগবে না। তোমাকে শেষ সুযোগ দিচ্ছি মিনিময়। ওই মেয়েটাকে যেখান থেকে এনেছো সেখানে ছেড়ে আসো, আর এই ছেলেগুলোর সাথে মেশা বন্ধ করো। তাহলে এই বাড়ির দরজা খোলা থাকবে তোমার জন্য। মৃন্ময় এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার দিয়ে বলে উঠল, অসাধারণ! তুমি পারবে আম্মুকে ছেড়ে দিতে? তুমি যদি আম্মুকে ছেড়ে দিতে পারো, আমিও ভেবে দেখব আমার ওয়াইফকে ছাড়বো কিনা। সরি, ভেবে দেখবো মানে? প্রশ্নই আসে না আমার ওয়াইফকে ছেড়ে দেওয়ার। তুমি স্বামী হিসেবে অমানুষ হতেই পারো, তাই বলে কি আমিও অমানুষ হব? তার মানে তুমি এই অসভ্য মেয়ে আর ছেলেগুলোকে ছাড়বে না? প্রশ্নই আসে না। মৃন্ময়ের বাবা বেশ কড়াভাবে বললেন, তোমাকে যে মানুষ করেছি তার মূল্য কি কিছুই না? হ্যাঁ, তার মূল্য আছে। আমিও আমার সন্তান মানুষ করে শোধ করে দেব। আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। আপনি প্লিজ তরি আর মৃন্ময়কে মেনে নিন, বলেই তন্ময়ের দ্বীপ হাঁটা দিল। দাঁড়া তন্ময়, আমিও যাব, বলেই তরির হাত ধরল। তরি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। সবকিছুর জন্য কেন যেন নিজেকে দোষী মনে হচ্ছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না। পিহু কাঁদতে কাঁদতে বলল, প্লিজ বাবা, ভাইয়াকে যেতে দিও না। ভাইয়াকে ছেড়ে থাকতে পারবো না। এত তাড়াতাড়ি না করলেও পারতে। মৃন্ময় তরির হাত ধরে বলল, এই এই তোমার বাড়ি ছেড়ে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না বাবা। বলেই হাঁটা দিল। তন্ময় আর দীপ পেছনে ফিরে তাকালো। মৃন্ময়ের বাবাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলল, আঙ্কেল, আপনি তরিকে মেনে নিন। আমরা কোনো দিন আর মৃন্ময়ের সাথে মিশবো না। মৃন্ময়ের বাবা ওদের দিকে না তাকিয়ে বললেন, তোমরা ওর সাথে মিশো না, না মিশো তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নিব না, আমি বেঁচে থাকতে না। মৃন্ময় তন্ময় আর দীপকে বলল, প্লিজ তোরা রিকোয়েস্ট করিস না। আর আমার সাথে মিশবি না মানে? আমার ফ্যামিলি লাগবে না ভাই, তোদের লাগবে। আমার ফ্যামিলির অবস্থা কি দেখছিস তো? কি আর বলবো, চল এখান থেকে। আমার স্ত্রীর সম্মান নেই যেখানে, সেখানে থাকবো না আমি। বলেই ওরা হাঁটা দিল। তখন মৃন্ময়ের বাবা পেছন থেকে ডাকলো, মেয়েটির হাত থেকে বালা দুটো খুলে রেখে যাও। এই বালা পরার যোগ্যতা এই মেয়ের নেই। তুমি জানো ওতে কতটুকু স্বর্ণ আছে? মৃন্ময় যেন আকাশ থেকে পড়ল তার বাবার কথা শুনে। তার বাবা শেষ অবধি এতটা নিচে নামতে পারেন। সে ভেবেছিল বাবা পিছন থেকে ডেকে বলবে, যাস না, তুই ছাড়া আমার আর কে আছে। মৃন্ময়ের চোখ দুটো ছলছল করে উঠল। তন্ময়ের দীপ অবাক চোখে তাকিয়েছে মৃন্ময়ের বাবার নিষ্ঠুরতার দিকে। মৃন্ময় তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা জোর করে হলেও তার বাবাকে আটকায় কিনা, কিন্তু না, তার মা চুপচাপ হয়ে আছে। কোথাও যেন সে নেই, এমন হয়ে আছে। মৃন্ময় তার মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে মৃদু হাসল। তরির হাত দুটো ধরল। তরির কান্না মিশ্রিত চোখের দিকে তাকিয়ে বলল, এর চেয়েও ভারী স্বর্ণের গহনা আমি তোমাকে বানিয়ে দেবো, আই প্রমিস। মন খারাপ করো না। বলে মৃন্ময় তরির হাত থেকে বালা দুটো খুলল। বালা দুটো খোলার সময় মৃন্ময়ের হৃদয়টা জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যাচ্ছে। তরি ফুপিয়ে কাঁদছে। আজ তার জন্য মৃন্ময়ের জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। সবকিছুর জন্য সে দায়ী। জন্ম থেকেই সে অভাগা, যেখানে যায় সব ধ্বংস হয়ে যায়। মৃন্ময় বালা দুটো খুলে ওর বাবার হাতে দিয়ে বলল, নাও, তোমার কোটি টাকা দামের অমূল্য সম্পদ বাবা। আমার কাছে এর চেয়ে দামি তরি। স্বর্ণ চাইলেই টাকা দিয়ে কেনা যায়, কিন্তু তরির মতো একটা সরল মেয়ে টাকা দিয়ে কেনা যাবে না। ওর মতো খাঁটি হীরা টাকার বিনিময়ে পাবো না। আমার বন্ধুরা হীরার চেয়েও দামি, যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। খালি তুমি যদি একটু মন নরম করতে আজ, আমি অনেক সুখী হতে পারতাম। বলেই মৃন্ময় হাঁটা দিল। মৃন্ময়ের বাবা পেছন থেকে ডেকে বললেন, শেষবার বলছি মিনিময়, আমি কিন্তু সব পিহুর নামে লিখে দিব। ওদের হাত ছেড়ে ফিরে আসো। মৃন্ময়ের পেছনে ফিরে তাকালো না। সে তরিয়া তন্ময় আর দীপের হাত শক্ত করে ধরে বলল, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার সম্পত্তির কিছু স্পর্শ করব না, মনে রেখো।
তোমার ছেলেকে তুমি ভালো করে চেনো বাবা। তোমার ছেলের জিদ নিশ্চয়ই ভুলে যাওনি। পিউ হু হাউমাউ করে কেঁদে উঠে বলল। বাবা, ভাইয়াকে আটকাও, তোরিকে মেনে নাও। মৃন্ময়ের বাবা পিহুর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বললেন। দরজা খোলা আছে, তুমিও যেতে পারো। চোখের পানি মুছতে মুছতে মৃন্ময়, তরি আর তন্ময় আর দীপের সাথে বেরিয়ে গেল। ওদের কারোর মুখে কোনো কথা নেই, শুধু তরি হু হু করে কাঁদছে। তন্ময়ের দীপের ভেতরটা যন্ত্রণায় পুড়ছে। ওদের মাঝে সবচেয়ে খামখেয়ালি ছিল মৃন্ময়, যার মাঝে কখনো ম্যাচুরিটি ছিল না। বিশ্রী গালি ব্যবহার করত, সিগারেট খাওয়া আগে শিখেছিল, ইচ্ছে মতো বাইক নিয়ে ঘুরে বেরিয়েছে। বড়লোক বাবার কত আদরের ছেলে, অথচ সে আজ বন্ধুদের জন্য বাবাকে ছাড়তে দুবার ভাবেনি। এই পৃথিবীতে এমনও বন্ধু আছে যে কিনা শুধুমাত্র বন্ধুত্বের জন্যে মা বাবার বিপক্ষে যেতে পারে। মৃন্ময় আজ প্রমাণ করলো রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক মানুষকে কঠিন এক ভালোবাসার বাঁধনে অটুট করে রাখতে জানে। মৃন্ময় বন্ধুত্বের এক দৃষ্টান্তমূলক উদাহরণ। মাঝে মাঝে জীবন আমাদের পরীক্ষায় ফেলে দেয়, সেই পরীক্ষায় না পড়লে বোঝা যায় না কে আপন কে পর। তরি হু হু করে কাঁদছে আর ভাবছে, তার এই পোড়া কপালে এত ভালোবাসা লেখা ছিল, কেউ তাকে এত ভালোবাসতেও পারে। সে কি জানতো কোনোদিনও কেউ তাকে এতটা ভালোবাসবে, কেউ তাকে ভালোবেসে বাড়ি অবধি ছাড়বে? এই ছেড়ে যাওয়ার যুগে নিঃস্বার্থভাবে একটা চালচুলোহীন মেয়েকে শুধুমাত্র ভালোবাসার জন্যে শক্তভাবে হাত ধরেছে মৃন্ময়। চারিদিকে এত এত স্বার্থপর মানুষের ভিড়ে মৃন্ময় ভালোবাসার বন্ধুত্বের দৃষ্টান্তমূলক উদাহরণ। তখন সন্ধ্যা ঘুরে গিয়েছে। দীপ ভাবল পরিস্থিতি ঘুরিয়ে দিতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। তরির কান্না আটকাতে হবে, মৃন্ময়কেও স্বাভাবিক করতে হবে। তন্ময় আর দীপ দুজনে ইশারা কড়াকড়ি করলো। আমি বলে দিলাম 1 মাস হবে না আঙ্কেল, আমাকে ফোন দিয়ে বলবে বাবা আমার ভুল হয়ে গিয়েছে, আমি যা করেছি এর আগে। আমি তো তোমাদের বাবা, আমাকে তোমরা মাফ করে দাও, ওদের ফিরিয়ে নিয়ে আসো। তখন ধুমধাম করে আবার ওদের বিয়ে হবে। সেই বিয়েতে আমি নাচমু। সেম ইজ শিলা। শিলা কি জবানি, আই এম দ্য হট। এতটুকু গাইতেই তন্ময় বলল। তুই তুই ক্যাটরিনা কাইফকে নিয়ে আসিস সাথে। গাইস, মনমায়ার তরির বাসর সজ্জা কিন্তু যেখানে সেখানে হবে না। আমরা আজ রাতে যাব কক্স বা কুয়াকাটার, সেখানে একটা দারুণ হোটেলে ওদের বাসর হবে। খরচ কে দেবে? শান সিদ্দিকের ছোঁয়া, শালার ওই জমিদার ছোঁয়াটার সাথে যোগাযোগ না থাকাতে অনেক লস হচ্ছে। শালির বাপের যে কত টাকা হিসেবে আসে না। ছোঁয়ার বাপের যা আছে আমার বাপের তার 100 ভাগের 1 ভাগও নেই। দেখিস না ছোঁয়ার চলাফেরা কেমন? ওর বাপের মতো যদি আমার বাপের থাকতো কি করতো আল্লাহ ভালো জানে। ছোঁয়ার কথা উঠতে তন্ময়ের মুখ কালো হয়ে গেল। গত 15 দিনে ছোঁয়ার কোনো খোঁজ নেই, কোথাও হারিয়ে গেল। এত এত কথার ভিড়ে তরির কান্না থামছে না। মৃন্ময় তরিকে বলল। তুমি কি তোমার বাবার জন্য কাঁদছো? তোমার বাবার জন্য পরাণ পুড়ছে? তরি মাথা নাড়িয়ে বলল। না। আর যদি কাঁদো আমি ভেবে নেব তোমার বাবার জন্য কাঁদছো। তুমি চাইলে এখনই দিয়ে আসবো। দেখো আমার চোখে পানি নেই, আমি কিন্তু কাঁদছি না। আমার বাবার জন্য পড়ানো পুড়ছে না। তরি ছোট হলেও জানে মৃন্ময়ের কষ্ট হচ্ছে, সেই কষ্ট সে লুকিয়ে রেখেছে। দ্বীপের সদ্য হওয়া সেই প্রেমিকাকে একটা মেসেজ করা হয়নি দীর্ঘক্ষণ। সে হয়তো ফোন হাতে মেসেজের অপেক্ষায় আছে। অনলাইনে যেতেই দেখলো ছোঁয়াকে আজ দীর্ঘদিন পর অ্যাক্টিভেট দেখাচ্ছে। দ্বীপ লাফিয়ে উঠে বলল। এ তন্ময় ছোঁয়া অ্যাক্টিভ। ফোন লাগা। টেক্সট দিচ্ছি, ওয়েট। দ্বীপ ছোঁয়াকে ওর বিকাশ নাম্বার পাঠিয়ে দিয়ে বলল। এতদিন হারিয়ে গিয়েছিলি, তার শাস্তি হলো আমাদের বিকাশের টাকা পাঠা 50,000। মন্ময় বিয়ে করেছে, ওর হানিমুনের ট্রিট তুই দিবি। ওর বাবা বিয়ে মেনে নেয়নি, ওর মন খারাপ। মন ভালো করতে ট্যুরে নিয়ে বাসর করাবো। তুই আমাদের সাথে যোগাযোগ না রেখে যে শাস্তি দিয়েছিস, সে টেনশন দিয়েছিস, তার জন্য হানিমুনের খরচ তুই দিবি। আর আগামীকাল যদি তোকে কুয়াকাটা না দেখি, খোদার কসম ছোঁয়া নামটা ভুলে যাব। আর হ্যাঁ, মন্ময়ের বউয়ের জন্য গিফট হিসেবে 2টা ভালা আনিস। ছোঁয়া মেসেজ সিন করলো। মেসেজে একটা ওয়াও রিয়াক্ট দিল। মৃন্ময় বিয়ে করেছে, আমাদের মৃন্ময়। ছোঁয়ার মনে হাজারটা প্রশ্ন, কিভাবে বিয়ে হলো? মেসেজে রিপ্লাই দিল। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আরে ছোঁয়া আসবে কাল, আশারকে ফোন লাগা তন্ময়। তন্ময়ের হৃদয়ে কোথা থেকে যেন একটা শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। তন্ময়ের হৃদয়ে কোথা থেকে যেন একটা শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। ওরা ঘন্টাখানিকের মাঝে হোটেল বুকিং দিল। নিজের 2-4টা টি শার্ট আর প্যান্ট নিল মেস থেকে। একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে রাত 10টার বাসে উঠে রওনা দিল কুয়াকাটার উদ্দেশ্যে। তখন রাত 10টা বাজে। রোশান সিদ্দিকী সারাকে পড়াতে
বসিয়েছেন। অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করাচ্ছেন সারাকে। সারা ম্যাথ করতে করতে ক্লান্ত হয়ে বলল, এই জন্যেই কি বিয়ে করেছিলাম যে বিয়ের পর সারা রাত জামাইয়ের কাছে অঙ্ক করব? রোশন সিদ্দিকী চশমাটা ঠিক করে বললেন, কেন? কোথায় অসুবিধা হচ্ছে তোমার? আপনার মতো একজন বুড়ো লোকের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনে কি অসুবিধার শেষ আছে? জীবন আমার শেষ। আমার জীবন তেজপাতা হয়ে গিয়েছে। জীবনে কত শখ ছিল। আমার স্বামী আমাকে বলবে, তোমাকে দিয়ে আমি চাকরি করাবো না, তোমার ইনকাম খাওয়ার মতো ইচ্ছে আমার নেই, তোমার এত পড়ালেখা করা লাগবে না, বছর বছর 2-4টে বাচ্চা জন্ম দিয়ে আমার বংশের বাতি জ্বালাও। রোশন সিদ্দিকী অবাক হয়ে ভ্রু কুচকালেন। ভ্রু কুচকে বললেন, বছরে 2-4টে বাচ্চা? হাউ ইজ ইট পসিবল? এটা আর কি এমন ব্যাপার? আমি প্রতি বছর 2-4টে বাচ্চার জন্ম দিতে পারবো, যদি আপনি পারেন। আপনার পারার উপর নির্ভর করছে। রোশন সিদ্দিকী থমথমে মুখে সারার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, 2-4টে বাচ্চা জন্ম দিয়ে আমাকে উদ্ধার করবে তুমি? ননসেন্স! এসব বাজে বাজে কোথায় কোথায় পাও? কে শেখায় তোমাকে? আমাকে গালি কেন দিলেন? রোশন সিদ্দিকী চরম অবাক হয়ে প্রশ্ন করলেন। হাউ? সারা মুখ বাঁকিয়ে বলল, মনে মনে বিশ্রী গালি এসেছে আপনার? দিতে পারেন নাই দেখে ননসেন্স বলছেন, ইংলিশ বলছেন তাও। দেখেছেন আমি ধরে ফেলেছি। আমার ট্যালেন্ট নিয়ে আপনার ধারণা নেই কোনো। দেখেছেন কতটা ট্যালেন্টেড মেয়ে আপনি বিয়ে করেছেন। আপনার মনের কথা আমি বুঝে ফেলেছি। এত অ্যাডভান্স ভাবনা কিভাবে আসে মাথায়? মাথায় এসব না ঢুকে মেয়ে ঢুকলে তো পারো। সারা বই বন্ধ করে বলল, আপনার সাথে বিয়ে হয়ে আমার জীবনের সব প্রতিভা ধ্বংস। আমি আমার প্রতিভা কাজে লাগাতে পারছি না। আজ আমি আমার প্রতিভা কাজে লাগিয়ে দেশ দশের মুখ উজ্জ্বল করতে পারতাম। দেশের জন্য আমি হতাম একটা স্বর্ণমুখ। রোশন সিদ্দিকী বেশ কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আচ্ছা, কি প্রতিভা ছিল বলো শুনি। ঝগড়া করা। কলেজে স্কুলে আমার সাথে ঝগড়া করে কেউ কোনোদিনও পেরে ওঠেনি। ক্লাসমেটরা ঝগড়ায় পেরে না উঠলে আমাকে ডেকে নিয়ে যেত। আমি গিয়ে সেই ঝগড়ায় অ্যাটেন্ড করে ফার্স্ট হতাম। এ নিয়ে আমার বেশ সুনাম ছিল। ঝগড়ায় একটা পয়েন্ট ভুলে গেলে যার সাথে ঝগড়া লাগতো তাকে আবার মনে করিয়ে দিতাম। আপনি আমাকে দিশার সাথে ঝগড়া করতে না দিয়ে প্রতিভার মহৎ বিকাশ ঘটাতে বাধা দিচ্ছেন। আপনার জন্যে আমার সুবিশাল প্রতিভা ভেতরে আটকে আছে। রোশন সিদ্দিকী চশমার ফ্রেম ধরে একটু নাড়াচাড়া করে খুব হয়ে ভাবছে, ঝগড়াও বুঝি কারো মহৎ প্রতিভা হয়। সে গম্ভীর চোখে সারার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, যাও, ঝগড়া করে দেশের মুখের সাথে আমার মুখে উজ্জ্বল করে এসো। ভোর 5টা বাজে। কুয়াকাটার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে তন্ময়, মৃন্ময়, দ্বীপ সাথে তরি। ওরা অপেক্ষা করছে সূর্যোদয়ের জন্য। একমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যকন্যার উদয় দেখা যায়। গতকালের সমস্ত বিষাদ ওরা ভুলে যেতে চায়। বিশাল সমুদ্রে দুঃখগুলো বিসর্জন দিতে চায়। সমুদ্রের বিশালতার দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টিকে অনুভব করতে চায়। যার সৃষ্টি এত সুন্দর, নিঃসন্দেহে তার চিন্তাভাবনা পরিকল্পনার চেয়ে উত্তম। চিন্তাভাবনা পরিকল্পনার কিছু হতে পারে না, তাই তিনি যা করেছেন তার পিছনে উত্তম কিছু নিহিত আছে। ওরা অপলক তাকিয়ে আছে সমুদ্রের দিকে। ভোরের সমুদ্র শান্ত শিষ্ট নিশ্চুপ কিশোরীর মতো আছে। বহু মানুষ ভিড় জমিয়েছে সূর্য দেখার জন্য। কেউ কেউ সমুদ্রে পা ভেজাচ্ছে। প্রতিটা মানুষের মনে কত ইচ্ছাস। এখানে যারাই আসে শত বিষাদ যেন সমুদ্রের বুকে এলে ফুল হয়ে যায়। দীপ মৃন্ময়কে খোঁচা মেরে বলল, তোর ফিলিংস কি? বউ নিয়ে প্রথম সূর্যোদয় দেখার ফিলিংস তো অন্যরকম হওয়ার কথা। দেখেছিস আমরা বন্ধু হিসেবে কত ওয়াও জাতি। তোকে নববধূ সহ সূর্যোদয় দেখাতে নিয়ে আসছি। মৃন্ময় দীপকে একটা লাথি মেরে বলল। আমার এখন সূর্যোদয় দেখার ফিলিংস হচ্ছে না। দীপ ভ্রুজোড়া উঁচিয়ে বলল। তাহলে কি ফিলিংস হচ্ছে? মৃন্ময় দাঁত কিরমির করতে করতে বলল, শালা আমার, এখনো বউকে একটা কিসও করতে পারি নাই। জাস্ট একটা কিস, তাও পারি নাই। কত সাধারণ বউডারে একটু জড়াইয়াও ধরতে পারি নাই। তোদের মতো বন্ধু জাতি থাকার চেয়ে না থাকা বহু গুণ উত্তম। যে বন্ধু জাতি আমারে এখনো বউয়ের সাথে ফুলসজ্জার ব্যবস্থা করে দিতে পারেনি, সেই বন্ধু জাতিকে ধিক্কার জানাই। দীপ চোখ উল্টে তাকিয়ে বলল, আলা লুচ্চা কাহিনী তাহলে এইটা? আচ্ছা, বলবি তো, আর তোর সহ্য হচ্ছে না? তুই হইলে তো গাড়িতেই লুচ্চামি শুরু করতি। আমার মতো ভদ্রপোলা এখনো দেশে জীবিত আছে, তাই এ দেশে এখনো রসাতলে যায়নি। যা, দ্রুত বাসরঘর সাজানোর ব্যবস্থা কর। দীপ মৃন্ময়কে জ্বালাতে বলল, রাত আসতে এখনো অনেক দেরি। রাত আসুক তারপর যাবি। আরে হালার পো, আমি টায়ার্ড, আমার বউও টায়ার্ড। আমাদের এখন রেস্ট দরকার, ঘুমোতে চাই। কিন্তু বিয়ের পর প্রথম ফুল দ্বারা সজ্জিত বিছানা ছাড়া ঘুমানো সম্ভব নয়, তাই দ্রুত ঘর সাজা। তন্ময় বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি সমুদ্রের দিকে। তন্ময় চিন্তাভাবনা, ম্যাচুরিটি দীপ আর মৃন্ময়ের থেকে অনেকটা আলাদা। যাকে মাঝে মাঝে আগামী দিনে রোশন সিদ্দিকী বলে ডাকা হয়।
রোশন সিদ্দিকীর অনেক গুণই তন্ময়ের মাঝে আছে। রোশন সিদ্দিকী ভালোবাসা প্রকাশ করতে জানে না। তন্ময় ছোঁয়াকে ভালোবেসে ভালোবাসা প্রকাশ করেছে বহুবার। তন্ময় মহাসমুদ্রে তাকিয়ে ভাবছে আজ ছোঁয়া আসবে, আবার দেখা হবে। ও কি আমার হয়ে আসবে নাকি আবারও বিচ্ছেদের তীব্র যন্ত্রণা দিতে ফিরে আসবে? ও কি আমার জন্য ফুল নিয়ে আসবে নাকি কাঁটা? ও হাজারবার আমাকে অপমান করলেও ছুঁড়ে ফেললেও আমি ওকে গ্রহণ করব, ভীষণ ভালোবেসে গ্রহণ করব। পৃথিবীর কেউ জানে না তন্ময়ের বাবা জীবিত। সে কোনোদিনও কারো সামনে বাবা জীবিত এই পরিচয় দেয়নি। রাগে ঘৃণায় জিদে কোনোদিনও বাবার নাম উচ্চারণ করেনি। পৃথিবীর সবাই জানে ছোটবেলায় তন্ময়ের বাবা মারা গিয়েছে। বাবার অঢেল অর্থ থাকলেও কোনোদিনও অধিকার নিয়ে যায়নি সে। আজ যদি বাবা ভালো হতেন তন্ময়ের একটা সুন্দর পরিবার হতো। হয়তো ছোঁয়ার বাবাও মেনে নিতেন তাদের ভালোবাসা। পৃথিবীর সবার চোখে ছোঁয়া খারাপ হলেও তন্ময় জানে তার প্রতি ছোঁয়ার কি গভীর ভালোবাসা। গিফট দেওয়ার বাহানায় দামি ব্র্যান্ডের একাধিক শার্ট টি শার্ট জুতা গিফট করে যায় যে মেয়েটা, সে কি সত্যি ভালোবাসেনি? বিভিন্ন বাহানায় ডাবল খাতা বই নোটস কিনে আমাকে অ্যাকসেপ্ট করে দেওয়া মেয়েটা কি সত্যি ভালোবাসেনি? ছোঁয়ার ভালোবাসা গভীর, গভীর থেকে গভীর, যেটা কেউ জানে না। দীপ তন্ময়কে ডাকলো। এই রোশন সিদ্দিকী ভার্সন 2 দেখ। তন্ময় ফিরে তাকালো। দীপ বলল, সূর্য উঠছে। তন্ময় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পৃথিবীর বুক এখন আলোকিত হবে, কিন্তু আমার বুক তো অন্ধকারে ঢাকা। আরে তো সূর্য আর চাঁদ হয়ে ধরা দেবে। ওইদিকে রোশান স্যার আর সারাও আসছে। এই সমুদ্র কাপলে ভরে যাবে। এই সিঙ্গল দ্বীপে শুধু বসে বসে কপাল চাপড়াবে। এছাড়া আছে কি আমার কপালে? আমি আর সমুদ্র আজ থেকে বিএফ অ্যান্ড জিএফ। আই লাভ ইউ মা ডার্লিং সমুদ্র। মেসেঞ্জারে সারাদিন যে ফুসফুস করে ভয়েস টুম্বা পাঠায় সেটাকে, আর কতকাল একাধিক জিএফ থাকতেও সিঙ্গেল হওয়ার নাটক করবি? শালা জিএফ একটাও টিকবে না। দীপের ফোনের স্ক্রিনে দারুণ সুন্দরী একটা মেয়ের ছবি। দীপ মোবাইলের স্ক্রিনে থাকা মেয়েটিকে টানা কয়েকটা চুমু দিয়ে বলল, এইটা আমার পরি। এইটারে হারালে প্রাণ দিব অকালে। ফেসবুকে কাউকে এভাবে বিশ্বাস করা উচিত নয়, কোনো ছেলেও তো হতে পারে। না, আমি ওর কণ্ঠ শুনেছি। তাও যাচাই করে নিস। আজকাল মানুষ কণ্ঠ এডিট করতে পারে। অনলাইন জগৎ বড়ই অদ্ভুত, কাউকে বিলিভ করিস না। দিন গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত 10টা। যে কোনো কারণে রোশন সিদ্দিকী আসতে পারবে না, তাই ছোঁয়া আর সারা একসাথেই আসছে। ওরা রাতের মাঝে চলে আসবে। দূরে থেকেও কিভাবে যেন ওরা বেলি ফুল দিয়ে বাসরঘর সাজিয়েছে লোক ভাড়া করে। সাথে দীপ আর তন্ময় ছিল। তখন রাত 10টা 10। দীপ আর তন্ময় দাঁড়িয়ে আছে রুমের দরজায়। দীপের দাবি টাকা না দিয়ে বাসর ঘরে প্রবেশ করতে পারবি না। তন্ময় বলল, ঝামেলা না বাড়িয়ে দাবি দেওয়া যা আছে মিটিয়ে বাসর ঘরে প্রবেশ কর। আফটার অল তোরই লেট হচ্ছে। তোরা কি আমার ভাবি না শালি যে টাকা দেব? ধান্দা বাদ দিয়ে ভালোই ভালোই দরজা খোল। আয়, তোর ভাবির দায়িত্ব পালন করছি। বলেই দীপ মৃন্ময়ের কানে কানে বলল। প্রথম রাতে গল্প করতে হয় শুধু, বুঝেছো দেবুরজি? তন্ময় হো করে হেসে উঠল। তরিও হেসে উঠল। মৃন্ময় বলল, 2 টাকার জন্য এত কাহিনী? ধুর হালা টাকা। বলেই 2 টাকার নোট দিল। দীপ টাকার দিকে তাকিয়ে হাঁ করে থেকে পড়ল। ভিক্ষা। ততক্ষণে মৃন্ময় দীপের হাত থেকে চাবি কেড়ে নিয়ে দরজা খুলে বলল, গুড নাইট। বউ নিবি না? আবার জিগায়। বলেই তরিকে কোলে তুলে নিয়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকলো। আজকে আমার বাসর রে। মৃন্ময় তরিকে কোলে নিয়ে ফুল বিছানো ফ্লোরে দিয়ে হেঁটে রুমের মধ্যে প্রবেশ করলো। তরি মৃন্ময়ের গলা জড়িয়ে ধরে রেখেছে যদি পড়ে যায় সেই ভয়ে। মৃন্ময়ের গলা জড়িয়ে ধরে তরি লজ্জায় যেন মরিমরি অবস্থা। লজ্জায় তরির নাক লাল হয়ে গেছে, মুখ তুলে তাকাতে পারছে না। ইস্কি ভীষণ লজ্জা। প্রতিটা মেয়ের জীবনে বোধহয় ভয়ঙ্কর লজ্জা। রাতের চেয়ে আর কোনো ভয়ঙ্কর লজ্জার রাত নেই। এই ভয়ঙ্কর লজ্জার রাত বোধহয় প্রতিটা মেয়েকেই ফেস করতে হয়। বাসর সজ্জা এই নামটার সাথেই বোধহয় মেয়েদের লজ্জার দারুণ এক সংযোগ রয়েছে। তরি মুখটা মৃন্ময়ের বুকে গুজে রেখেছে। তাকে কেউ পাথর ছুড়লেও মুখ তুলবে না, এভাবে মুখ গুজে রেখেছে। মৃন্ময়ের বুকের ভেতর ঢুকে যেতে পারলে সেখানেই হয়তো ঢুকে যেত। মৃন্ময় তরির লজ্জা টের পাচ্ছে। সে দারুণভাবে তরির লজ্জা উপভোগ করছে। তরির এই লজ্জা মৃন্ময়কে অদেখা অজানা এক অনুভূতির ঘ্রাণ দিচ্ছে। ঘরে ঢুকতে মৃন্ময় বন্ধুদের মাঝে হাসি ঠাট্টা করা সেই রূপ থেকে বেরিয়ে শান্তশিষ্ট এক রূপে এলো। কিছুক্ষণ আগের মৃন্ময় আর এই মৃন্ময়ের মাঝে অনেক তফাৎ। মৃন্ময় তরিকে বিছানার উপর বসিয়ে ঘরের দরজা লক করে দিল। তরি বিছানার চাদর খামচে ধরে বসে আছে নিচের দিকে তাকিয়ে। তার দৃষ্টি তার পায়ের দিকে। কিছুতেই দৃষ্টি তুলছে না। মৃন্ময় ছিটকিনি লাগিয়ে ধীর পায়ে হেঁটে হেঁটে বিছানায় গিয়ে বসলো। মৃন্ময় বিছানায় বসতে তরির বুকের ভিতর ধুক করে কেঁপে উঠল। কি ভয়ানক লজ্জা! সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে। মৃন্ময় তরির আপাদমস্তক তাকিয়ে দেখছে।
মৃন্ময়ের চোখে আফিমের মতো নেশা। সে নেশাতুর চোখে চেয়ে আছে তরির দিকে। আহামরি সাজগোজ নেই তরির, কেবলই একটা লাল বেনারসিতে চোখ ফেরানো দায়। কি আশ্চর্য! সৃষ্টিকর্তা সব সৌন্দর্য নিংড়ে তরির মাঝে এঁকে দিয়ে দিয়েছেন। মৃন্ময় একটা শুকনো কাশি দিয়ে পড়ল। মায়াবিনী, আপনার স্বামী আপনার সামনে বসে আছে, নিচে নয়, চোখ তুলে সামনে তাকান। তরি লজ্জায় চোখ দুটো আরো গভীরভাবে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। দৃষ্টি একদম নিচে। বিছানার চাদর আরো জোরে খামচে ধরল তরি। মৃন্ময় আবারও শুকনো কাশি দিয়ে পড়ল। নিচে কি আছে? আমার কিন্তু খুব হিংসে হচ্ছে। তোমার দু চোখ যা দেখবে মোহনীয় দৃষ্টিতে সৃষ্টিকর্তা যেন আমাকে তাই বানিয়ে দেন। সারাক্ষণ তোমার চোখের তারায় আমি ভাসতে চাই মায়াবিনী। তরি এবার আরো লজ্জা পেল। মৃন্ময় সেই লজ্জাকে আরো খানিকটা বাড়িয়ে দিতে তরির দুই হাতের উপর নিজে দুই হাত রাখলো। মৃন্ময়ের হাতের স্পর্শ পেতেই তরি আতকে উঠল, কাঁপুনি দিয়ে উঠল সমস্ত শরীর। আত্মা কেঁপে উঠল ভয়াবহভাবে। তরি হাত সরিয়ে নিতে গেলে মৃন্ময় তরির হাত বিছানার সাথে চেপে ধরল। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে নিজেও খানিকটা লাজুক কণ্ঠে পড়ল। এই লজ্জা পাচ্ছ কেন মায়াবিনী? তাকাও আমার দিকে, তাকিয়ে দেখো একবার আমার দিকে। আমি তৃষ্ণার্ত চাতকের ন্যায় অপেক্ষায় আছি তোমার জন্য। বাসর ঘরে স্বামীর মুখে রোমান্টিক কথা তরি আরো ভীষণ লজ্জা দিল। তবে লজ্জার তার ভালো লাগছে, নতুন এক অনুভূতির সৃষ্টি করছে ভেতরে। দূর থেকে অদ্ভুত এক সুবাস তার নাকে আসছে। নতুন এক অনুভূতি তার ভেতর সৃষ্টি হচ্ছে। এই অনুভূতির নাম কি তরি জানে না। এই অনুভূতির নাম ভালোবাসা। পৃথিবীতে একটাই অনুভূতি আছে যা মানুষের বেঁচে থাকার আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেয়। মৃন্ময় তরি থুতনি ধরে মুখ তুলল। তরি চোখ বন্ধ করে রেখেছে। মৃন্ময় তরির মুখের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ। চোখ খোলো। তরির ভীষণ লজ্জা করছে। সে আস্তে ধীরে চোখ খুলল। চোখ খুলেই মৃন্ময়ের মুখের দিকে তাকালো। তরি তাকাতে মৃন্ময় বিশ্বজয়ের একটা হাসি দিল। সে হাসি দেখে তরি লজ্জায় আবার চোখ নামালো। চারিদিকে ফুল আর ফুল, বেলি ফুলের মিষ্টি সুবাসে মোহমোহ করছে চারিদিক। এত এত ফুলের মাঝে তরিকেই বেশি মিষ্টি লাগছে। হঠাৎ মৃন্ময় খেয়াল করলো তরিকে ভয়াবহ সুন্দরী লাগছে। অদেখা এক মোহনীয়া মৃন্ময়কে টানছে। এত মোহনীয় কেন দেখাচ্ছে তাকে? অদ্ভুত এক শক্তি ভেতর থেকে মৃন্ময়কে তরির দিকে টানছে, ঠিক যেমন হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুর। মৃন্ময়ের পরনে সাদামাটা এক মেরুন রঙের পাঞ্জাবি, যদিও এটা দীপ সাজেস্ট করেছে পরার জন্যে। তরি লাল রঙের শাড়ির সাথে ম্যাচিং করার জন্য। তরি লজ্জায় লাল হয়ে বসে আছে। চারিদিকে বেলি ফুলের সুবাস। শুধু বেলি ফুল দিয়ে বাসর ঘর সাজিয়েছে। বেলি ফুলের এত অপূর্ব ঘ্রাণ মৃন্ময় আগে খেয়াল করেনি। ফুলের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে মৃন্ময় মোমবাতির পাশে রাখা ফুলের ডালা থেকে একটা বেলি ফুলের গাজরা নিয়ে তরির খোপায় গুজে দিল। মৃন্ময়ের হাতের স্পর্শে তরি কেঁপে উঠল। তরির কম্পন মৃন্ময়কে আরো নেশালো করে তুলল। সে তরির খোপায় নাক ডুবালো ফুলের ঘ্রাণ নিতে। খোপা থেকে নাক আর ঠোঁট এসে ডুবলো তরির ঘাড় আর গলায়। অদ্ভুত এক শিহরণে তরি বিদ্যুতের ন্যায় কেঁপে উঠে ছুটে পালালো। ছুটে পালাবে কোথায়? বন্ধ ঘরে লুকানোর জায়গা নেই। লজ্জায় সে আজ মারাই যাবে। ছুটে গিয়ে ওয়ালে মুখ লুকালো। মৃন্ময় সেই লজ্জা দ্বিগুণ বাড়িয়ে দিতে তরিকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাথে সাথে তরি সর্বাঙ্গ কেঁপে উঠল। মৃন্ময় আলতো করে তরির গালে চুমু দিতেই থাকলো। সেই চুমুতে লজ্জার ভালো লাগার মিশ্রিত। তরির ভালো লাগছে, মৃন্ময়ের স্পর্শ তার ভালো লাগছে। এই ভালো লাগা থেকে দুজনের আরও কাছাকাছি হলো। পবিত্র আলিঙ্গন, পবিত্র স্পর্শে শুরু হলো নতুন যাত্রা। দুই জোড়া পা, এক জোড়া পা ধবধবে সাদা, আরেক জোড়া পা শ্যামলা কিছুটা। গোড়ালি থেকে প্যান্ট খানিকটা উপরের দিকে ভাঁজ করে রাখা। সমুদ্র তীরে পা ভিজিয়ে হেঁটে চলেছে একজন। খুব গুরুগম্ভীরভাবে হেঁটে চলেছে আরেকজন। প্রচুর কথা বলছে। গুরুগম্ভীরভাবে তন্ময় ছাড়ার কে থাকবে? প্রচুর কথা বলা ছেলেটি দীপ ছাড়ার কে হবে? জীবনের অন্যতম সেরা মুহূর্তের মাঝে এই মুহূর্তটা বোধহয় সর্বশ্রেষ্ঠ সুন্দর। নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সমুদ্রে পা ভিজিয়ে হাঁটা। কিছু মুহূর্ত থাকে অন্যতম সুন্দর। কে বলেছে শুধু প্রেমিকার সাথে একান্তে সময় কাটাতে পারলে সেই সময় বিশেষ হয়? বন্ধুর মতো বন্ধু থাকলেও সময়গুলো বিশেষের চেয়েও বিশেষ হয়। এই মুহূর্তে দ্বীপ সেই সময় দিয়ে অতিক্রম করছে, কিন্তু তন্ময় ওর মনে কি চলছে? সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের চেয়েও জলোচ্ছ্বাস চলছে ওর মনে। কারণ একটাই, সেটা হলো ছোঁয়া। ও কেন আসছে? কি উদ্দেশ্যে আসছে? ভেঙে যাওয়া তন্ময়কে কি ভয়ানক কোনো আঘাত দিয়ে সমুদ্রে ভাসিয়ে দিতে চায়, নাকি মহাসমুদ্রে ডুবে যাওয়া তন্ময়কে টেনে নতুন পৃথিবী দিতে চায়? দীপ হঠাৎ তন্ময়ের পায়ের দিকে তাকালো। দ্বীপের দৃষ্টি আটকে গেল তন্ময়ের পায়ে। ফর্সা ধবধবে পায়ে কালো পশমের আবরণ, কি দারুণ দেখাচ্ছে। দীপ ছেলে হয়েও মুগ্ধ হলো। মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তন্ময়, মাঝে মাঝে ভাবি সৃষ্টিকর্তার যদি একটু নিখুঁত সৃষ্টি থাকে সেটা বোধ হয় তুই। আমি একটা ছেলে হয়েও তোর পা জোড়া থেকে দৃষ্টি সরাতে পারছি না। এত সুন্দর কেন ছেলের পা হতে পারে? তন্ময় এতক্ষণ কিছু একটা নিয়ে চিন্তিত ছিল। দীপের কথা শুনে কিঞ্চিত হেসে বলল, কি নিয়ে পিছে লাগবি সেটা ভাবছিস? না, ভাবছি এত সেক্সি পা তোর, কত শত মেয়ে ক্রাশ খাচ্ছে। ছেলেরাও সেক্সি হয় জানতাম না।
জানিয়ে বড় উপকার করলেন। দীপ তন্ময়ের ঘাড়ে হাত দিয়ে বলল। দাঁড়া হালার পো, মৃন্ময়রে কল লাগাই। বলে মৃন্ময়কে কল করলো দীপ। তখন রাত 12টা বাজে। দীপ বারবার ভিডিও কল দিচ্ছে মৃন্ময়কে। মৃন্ময় নেটে নেই। দীপ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিরে ভাই, মৃন্ময় নেট অফ করে রেখেছে কেন? তন্ময় সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে গুরুগম্ভীর কণ্ঠে বলল। বুঝিস না কেন? ফিডার খাস? দীপ খুব হতাশ করে বলল, মৃন্ময় আজ বাসর করতেছে? সিরিয়াসলি ভাই, মৃন্ময় আজ বাসর করতেছে আর আমি সমুদ্রের পাড়ে হাঁটতেছি? বয়স্ক হোক, বুড়ি হোক, চুরি হোক, কালো হোক, ল্যাংরা হোক, কোনো মতে শ্বাস নিঃশ্বাস চলছে এরূপ একটা মেয়ে এনে হলেও এই রাতে আমার বিবাহের ব্যবস্থা কর বন্ধু। এমন সময় তন্ময় খেয়াল করলো সাদা জর্জেট শাড়ি পরিহিত দুজন নারী হেঁটে আসছে। তন্ময়ের চোখ জোড়া সবার আগে ঐশ্বরিয়ার মতো গরনে চিকন ফর্সা মেয়েটার দিকে গেল। কি ভয়ঙ্কর সুন্দরী, যেন আসমানের চাঁদ সমুদ্রের তীরে নেমে এসেছে। সাথে সাথে তন্ময়ের হৃদস্পন্দনের মাঝে অস্বাভাবিকভাবে কম্পন শুরু হলো। কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তন্ময়ের সর্বাঙ্গ কাঁপছে, সারা দুনিয়া ধরে ঘুরছে। কোনো সাধারণ মেয়েকে দেখে তো তন্ময়ের এমন হবার কথা নয়। এটা সাধারণ কোনো মেয়ে নয়, এটা ছোঁয়া, তন্ময়ের ছোঁয়া। যে মেয়েকে প্রথমবার দেখে হৃৎপিণ্ড থমকে গিয়েছিল তন্ময়, যে মেয়েকে দেখে তীব্র প্রেমের নেশা জেগেছিল। তন্ময়ের ঠোঁটচোরা থরথর করে কাঁপছে। ছোঁয়া শাড়ির আঁচল বালু দিয়ে টানতে টানতে আসছে। সেও দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। চোখ দুটো ছলছল করছে। সারা অবাক হয়ে তাকিয়ে আছে তন্ময় আর ছোঁয়ার দু চোখের দৃষ্টির দিকে। দীপও অবাক হয়ে তাকিয়েছে। দুজন আর কাছাকাছি যত আসছে ততই হৃদয়ের কম্পন বাড়ছে। দীর্ঘদিন পর ভালোবাসার মানুষের সাথে দেখার অনুভূতি তীব্র অস্থির অনুভূতি সৃষ্টি করে। তাও যদি হয় না হওয়া হারিয়ে যাওয়া ভালোবাসার দেখা। তন্ময় আর ছোঁয়ার দূরত্ব আর মাত্র সামান্য, কিন্তু তন্ময়ের কাছে মনে হচ্ছে ছোঁয়া এখনও তার থেকে অনেক দূরে। সে ছুতে গেলেই হারিয়ে যাবে। কি অদ্ভুতভাবে হৃদয় আর শরীর কাঁপছে। এই কম্পনের নাম তন্ময়ের জানা নেই। ছোঁয়ারও একই অনুভূতি। সারা জীবন ভীষণ ভালোবাসা মানুষটার থেকে নিজের অনুভূতি লুকিয়ে রেখে ভয়াবহ যন্ত্রণা ভোগ করছে। পৃথিবীর কেউ জানে না ছোঁয়ার অপ্রকাশিত গভীর ভালোবাসার কথা। ভালোবেসে প্রকাশ করতে না পারার যন্ত্রণা বড্ড ভয়াবহ রকমের হয়। ছোঁয়ার বুকটা যেন ভেঙে যাচ্ছে। কি নিদারুণ যাতনা। চোখ ভর্তি পানি নিয়ে অবশেষে দুজনার মুখোমুখি হলো। দুজনার চোখ জোড়ায় পানির সমুদ্র। দীপ সারাকে ইশারা দিয়ে সাইডে নিয়ে গেল। তন্ময় আর ছোঁয়াকে স্পেস দিয়ে দিল। দুজনার দিকে কতক্ষণ তাকিয়ে রইল। দুজনার চোখ দিয়ে পানি পড়ছে। দুজনারই ঠোঁট জোড়া কাঁপছে। কতখানি সময় অতিবাহিত হওয়ার পর ছোঁয়া নিজেকে কন্ট্রোল করতে পারল না। নিজের সমস্ত আবেগ ভেতর থেকে বের করলো। সে বিদ্যুৎ গতিতে তন্ময়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কি ভয়ানক সেই কান্না! তন্ময় ছেলেটা বুঝি একবার ছোঁয়া মেরে ফেলার ধান্দা করেছে। এমনিতেই ছোঁয়া সামনে এলে তন্ময় সব এলোমেলো হয়ে যায়। এভাবে জড়িয়ে ধরে কাঁদলে তন্ময়ের হার্ট অ্যাটাক হয়ে যাবে। তন্ময় অবাক হলো, ভীষণ অবাক হলো। যে ছোঁয়া তার থেকে হাজারো মাইল দূরে থাকতে চায় সে কিনা তাকে জড়িয়ে ধরেছে। তন্ময় আর কিছু ভাবল না। ছোঁয়া এসেছে, তাকে জড়িয়ে ধরেছে। এক জীবনে এটাই তার সবচেয়ে বড় পূর্ণতা। তন্ময় নিজের সবটা উজাড় করে ছোঁয়াকে জড়িয়ে ধরে ছোঁয়ার কপালে চুমু দিল। ছোঁয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তন্ময়, আমার তন্ময়, কেন আমার ভাগ্যতে, আমার কপালে বড় করে তোর নাম লেখা নেই? কেন বারবার তোর আমার মাঝে অনেক বড় দেওয়াল আসে? সেই দেওয়াল টপকে আমি কেন তোর কাছে যেতে পারি না? কেন এত বড় শাস্তি পাচ্ছি আজ আমি? কেন এক জীবনে তোকে ভালোবাসার স্বাদ গ্রহণ করতে পারলাম না? এত ভয়াবহ বাজে জীবন কেন আমার হলো? আমি কি পাপ করেছি তন্ময়? কেন একটা স্বাধীন জীবন পেলাম না, যে জীবনে নিজের ইচ্ছে মতো উঠতে পারবো, যাকে ইচ্ছে তাকে ভালোবাসতে পারবো, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না? ছোঁয়ার কান্নায় দীপ আর সারা চোখ টলমল করছে। ছোঁয়ার কান্নায় করুণ আর্তনাদ। ওর যে ভেতর থেকে হৃদয়ে চৌচির হয়ে যাচ্ছে, যন্ত্রণায় কাতর হয়ে কাঁদছে, সেটা ওর হাউমাও কান্না দেখে বোঝা যাচ্ছে। ব্যথিত হৃদয়ের হাহাকার দেখছে সারা আর দীপ। কিন্তু আশ্চর্য, ছোঁয়া এত কাঁদছে কেন? ও তো তন্ময়কে একটু ওর সমস্যার কথা বুঝিয়ে বললে তন্ময় বুঝবে। বোকা মেয়েটা কি জানে না তন্ময় ওকে একটুও ভুল বুঝেনি? তন্ময়ের বিশ্বাসের একটুও নড়চড় হয়নি। তন্ময় জানে ছোঁয়া হাজার বছর দূরে থাকলেও তার ভালোবাসা থেকে দূরে থাকতে পারবে না। ছোঁয়া আবারও বেসামালভাবে কাঁদতে কাঁদতে বলল, তন্ময়, আমার ভীষণ কষ্ট হচ্ছে তন্ময়। আমি বোধহয় কষ্ট পেতে পেতে মারা যাব। আমার বুকের ভেতর দারুণ যন্ত্রণা তন্ময়, অসহনীয় যন্ত্রণায় পড়ছে। কত রাত ঘুমাতে পারিনি, খেতে পারিনি, পৃথিবীর আলোর বাতাসে বের হইনি। একটা দম বন্ধ যন্ত্রণায় মরে যাচ্ছি। এই কিসের শাস্তি পাচ্ছি আমি? কেন পাচ্ছি তন্ময়? এই শাস্তির শেষ কোথায়? ছোঁয়াকে বেসামালভাবে কাঁদতে দেখে তন্ময় নিজেকে সামলে নিয়ে ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কিসের শাস্তি?
ছোঁয়া কাঁদতে কাঁদতে যন্ত্রণাকাতর কণ্ঠে বলল, তোকে ভালোবাসার শাস্তি। তোকে ভালোবেসে প্রতিটা মুহূর্ত আমি ভয়ানক যন্ত্রণা পাচ্ছি। তাহলে আজ কেন এসেছিস? আমাকে ভালোবাসা যদি শাস্তির হয় তাহলে দূরেই চলে যেতি। আমি আর পারিনি নিজেকে দূরে সরিয়ে রাখতে। তালাবদ্ধ আমাকে আমি মুক্ত করে দিয়েছি। তন্ময় চোখ দিয়ে দুফোঁটা পানি ছেড়ে দিয়ে প্রশ্ন করল। আবার কখন হারিয়ে যাবি? ছোঁয়া তন্ময়ের বুক থেকে মাথা তুলল। কাঁদতে কাঁদতে লাল হওয়া চোখ দুটো মেলে তন্ময়কে বলল, নিজের বাবাকে ছেড়ে চলে আসছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না তন্ময়। আমি সব ছেড়ে তোর কাছে চলে আসছি। তন্ময় চোখ দুটো বড় বড় করে ছোঁয়ার দিকে তাকিয়ে রইল। ভীষণ অবাক করা কণ্ঠে বলল, তুই এটা কি করেছিস ছোঁয়া? ভেবে করেছিস? তন্ময়ের কণ্ঠস্বর শুনে মনে হলো সে ছোঁয়ার এভাবে আসাতে খুশি নয়। ছোঁয়া যন্ত্রণা ভরা চোখ দুটো নিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। তন্ময় কি তাকে ফিরিয়ে দিবে? তন্ময়ের কথা শুনে ছোঁয়া তন্ময়কে ছেড়ে দিল। বুকের ভেতরটা অজানা এক ভয়ে বাড়ি মেরে উঠল। তার তন্ময় তো এমন প্রশ্ন করতে পারে না। ছোঁয়ার ছেড়ে দেওয়া দেখে তন্ময় বুঝতে পারল ছোঁয়া নির্ঘাত তাকে ভুল বুঝেছে। ভুল না বুঝলে এভাবে ছেড়ে দিত না। ছোঁয়ার চোখ মুখ অস্বাভাবিক হয়ে গিয়েছে। তন্ময় ছোঁয়ায় দুই বাহুতে হাত রাখলো। খুব মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, ধরার আগেই ছেড়ে দিলে কেন বেবি? তন্ময়ের মুখে তুমি সম্বোধনটা অধেকা এক মোহনীয়া সুঘ্রাণের মতো লাগে ছোঁয়ার কানে। নিমিষে অশান্ত হৃদয়টা শীতল হয়ে গেল। ছোঁয়া কিছু বলার আগে তন্ময় বলল, আমি তো বহুবার তোমাকে বলেছি চলে আসো আমার কাছে। তুমি তো আসতে চাওনি, কারণ তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসা উপেক্ষা করে আমার কাছে এসেছো, মানে আমাকে তুমি তোমার বাবার ভালোবাসার সপরিমাণ বা তার চেয়েও বেশি ভালোবেসে ফেলেছো। আমি জানতে চাইছি, তুমি তো তোমার বাবাকে প্রচণ্ড রকমের ভালোবাসো, তাকে ছাড়া থাকতে পারো না। তাকে ছেড়ে এসেছো ভেবে এসেছো কষ্ট হবে না? ছোঁয়া আবারও কাঁদলো। কেঁদে বলল, তোকে ছাড়া যে কষ্ট পাচ্ছি তার চেয়ে অনেক কম কষ্ট হবে আমার। আমার পৃথিবীর কাউকে লাগবে না তন্ময়, শুধু তোকে লাগবে। আমাকে কি এখন ফিরিয়ে দিবি? তন্ময় বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে বলল, দীপ যাকে পেতে রোজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি তাকে ফিরিয়ে দেই কিভাবে? পেছন থেকে বলে উঠল, আর যেন জড়িয়ে ধরিস না। আমি ভীষণ লজ্জা পেয়েছি। একটু আগে এইভাবে পাবলিক প্লেসে জড়িয়ে ধরে আমার মতো সিঙ্গেলকে বিবাহের উস্কানি দিচ্ছিস তোরা। ছোঁয়া এবার লজ্জা পেল। আসলেই তো সে দীপা সারার সামনে তন্ময়কে জড়িয়ে ধরার মতো লজ্জাজনক কাজ করছে। ছোঁয়া চোখের পানি মুছল। সারা আর দীপের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে কেউ মিস করিসনি, জানি সবাই আমাকে ভুলে গিয়েছে। তোরে সমুদ্রে ডুবিয়ে মারবো এইবার। সমস্যা কি তোর? আমাদের এতগুলো মানুষের অশান্তিরে রেখে তুই কই পালাইছিলি? আবার মরতে ফিরে আসছিস কেন? এমনি তোর চিন্তায় বাঁচি না, তাতে তোর শোকে কাতর শহরের নতুন দেবদাস তন্ময় আহমেদ। ওইদিকে মৃন্ময় বারবার মরতে যাচ্ছে। এই তুই দুইটা প্রেমে শেখা কর কি আমি একা সামলাইতে গিয়ে তো প্যারা খাইছি। তাতে নিজের প্রেমে শখ মিটে গিয়েছে। খুব কষ্টে ফেসবুকে একটা প্রেমিকে জুটিয়েছিলাম। 2 দিন ধরে অনলাইনও দেখছি না। তোরা দুইটা যতটুকু জ্বালাইছিস তার চেয়েও 1000 গুণ জ্বালাস ব্রেকআপ হলে। রিভেঞ্জ কেমনে নি দেখিস। তন্ময় এগিয়ে এসে ভ্রু কুচকে বলল, তুইও ছেঁকা খাবি? সিরিয়াসলি? দীপ তন্ময়ের কথা শুনে অবাক করা কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন ভাই? আমিও শেখা খাবো? এ কোন ধরনের কথা? আমার মতো একজন রিয়েল লাভারকে এভাবে চরম অপমান করা হচ্ছে কেন? ইচ্ছা করতেছে সমুদ্রে ঝাঁপ দিই একটা। তাহলে দে, কার জন্য অপেক্ষা করছিস? আমি 10 গুনতেছি, তুই ঝাঁপ দে। এভাবে দেশের একজন নিরীহ সিটিজেনকে সুইসাইডের জন্য অনুপ্রাণিত করার জন্য তোদের নামে মামলা দিব আমি, কঠিন মামলা। অনেকদিন পর ছোঁয়াকে পেয়ে ওরা ভীষণ খুশি আর আনন্দিত। ভেতর থেকে আনন্দ যেন উত্থাল পাতাল ভাবে ঢেউ খেলছে। কিন্তু সারা আজ নিশ্চুপ। দেখেই বোঝা যাচ্ছে সে অন্যমনস্ক হয়ে আছে। অন্যমনস্ক ভাবে ওদের কথায় সায় দিচ্ছে। অনিচ্ছাকৃত মৃদু হাসছে। সেই হাসিতে প্রাণ নেই। ব্যাপারটা সবার আগে তন্ময় খেয়াল করলো। অন্যদিন হলে সারা একাই মাতিয়ে রাখতো, কারণ ফ্রেন্ড সার্কেলের মাঝে সারা সবচেয়ে কথা বলে। ওদের 6 জনের সর্দারনি সারা একা। সারার চোখের দৃষ্টি ওদের থেকে দূরে সাদা শার্ট পরিহিত একটা ছেলের দিকে। ছেলেটা নন স্টপ সিগারেট টানছে। এই ছেলেটা এইখানে কেন? সারা ওদের মাঝখান থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে বেশ অবাক হলো। সারা সন্দেহ ঠিক হলো, ওটা তো ওশান, সারার দেবর। ওশান কুয়াকাটা কখন এলো? বন্ধুদের সাথে নিশ্চয়ই ঘুরতে এসেছে। কিন্তু আজব ব্যাপার, এত বড় সৈকতে ঘুরে ঘুরে ওশান তাদের কাছাকাছি কেন? চল তো সারহার কি প্রবলেম দেখি। তোরা গল্প কর, আমি কি দেখছি ওদের জিন ধরলো কিনা। বলেই দীপ এগিয়ে গেল। দীপ সারার কাছাকাছি গিয়ে বলল, এনি প্রবলেম সারা?
সারা তন্ময় চোখে। না। এরই মাঝে ওশান ফোন কানে দিয়ে অন্যদিকে হেঁটে চলে গেল। দীপ খেয়াল করলো সারা ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে। দীপ প্রশ্ন করলো। ছেলেটাকে চিনিস তুই? সারার সাথে সাথে ফোন বের করে বলল। ওয়েট। ফোনে রোশন সিদ্দিকীর নাম্বার ডায়াল করতে রোশন সিদ্দিকীর ফোন এলো। সারা একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে বলল। সারা উত্তেজিত গলায় বলল। জানেন আমি আপনাকেই ফোন দিয়েছিলাম, কেবলই ফোন হাতে নিয়েছিলাম আপনাকে ফোন দেওয়ার জন্য, এর মাঝেই আপনি ফোন দিয়েছেন। রোশন সিদ্দিকী বরাবরের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল। এত রাতে তুমি একা একা কার সাথে বিছি? আর সারা খুব এক্সাইটেড কণ্ঠে বলল। আমি একা নই, সাথে দীপ, তন্ময় আর ছোঁয়াও আছে। এখন কে পাশে আছে? দীপ আছে। রোশন সিদ্দিকী দাঁত কিরমির করে বললেন। হোয়াট টাইম ইজ ইট নাও সারা? এত রাতে তুমি দীপের সাথে কি করছো? তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি আমার স্ত্রী হয়ে একা একা একটা ছেলের সাথে বিষে দিয়ে ঘুরে বেড়াবে। সারা ফিসফিসিয়ে বলল। ও একটা ছেলে নয়, ও দীপ। দীপ তাহলে ছেলে নয়? ছেলে, বাট এমন কোনো ছেলে নয় যার দ্বারা আমার কোনো ক্ষতি হতে পারে। দীপকে? আমি তো তোমার আপন ভাইয়ের সাথে এত রাতে তোমাকে একা ছাড়বো না। তুমি বলেছিলে সোয়ার সাথে থাকবে, সেটা না করে তুমি দীপের সাথে ঘুরছো। সারা কেঁদে দিল কান্না ভেজা কণ্ঠে বলল। বলে আপনি আমায় বকবেন, আবার সন্দেহ করবেন, তো আমার ফ্রেন্ডের সাথে। রোশন সিদ্দিকী বেশ ধমকের স্বরে বললেন। একদম কেঁদে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না সারা। তোমাকে নিয়ে আমি কতটা চিন্তিত সেটা তোমার ধারণা নেই। আমার মনে হচ্ছে আমার জান ভেতর থেকে বেরিয়ে গেছে। যতক্ষণ না খাঁচায় বন্দি রাখতে পারছি শান্তি পাচ্ছি না। বলেই রোশন সিদ্দিকী ফোন কেটে দিল। এমন সময় দীপ ফোনে কথা বলতে বলতে সারার কাছে এলো। ও ফোনে বলছে। জি স্যার। আচ্ছা স্যার, আপনি একটু চিন্তা করবেন না, আমরা আছি, জান দিয়ে সারাকে আগলে রাখবো। সারা চোখের পানি আড়াল করে বলল। কে ফোন দিয়েছে? রোশন স্যার বললেন তোকে যেন দেখে রাখি, তুই একটু ডিস্টার্ব আছিস। সত্যি অনেক ভাগ্য করে এমন কেয়ারিং স্বামী পাওয়া যায়। বাট কি হয়েছে তোর সারা? রোশন সিদ্দিকী, তন্ময় আর ছোঁয়াকেও কল দিয়েছিলেন। ওরাও সারার কাছে চলে এলো। সারা বালুতে রোশন সিদ্দিকীর নাম লিখতে লিখতে কল্পনায় চলে গেল। 16 ঘন্টা আগের কথা। তরির বাবা রোশন সিদ্দিকী, তরিকে নিয়ে কথা হচ্ছে। তরির বাবা জিজ্ঞাসা করলো। তরি কোথায়? আমি নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আমাকে জানাবেন না কোথায় বিয়ে দিয়েছেন? মেয়ে আর জামাই হানিমুনে গিয়েছে। আপনার সামনে এসে হাজির হবে শীঘ্রই। আমি আশা করছি আপনার জামাই দেখে পছন্দ হবে। সে বিশ্বাস আমার আছে। এরই মাঝে সারার ফোনে একটা কল আসে। দীর্ঘদিন পর সারার ফোনে ছোঁয়ার নাম্বার থেকে ফোন এসেছে। সারার বুকের মাঝে খুব জোরে বাড়ি মেরে উঠল। এতদিন এতকাল পরে ছোঁয়া ফোন দিয়েছে। সারা ঝড়ের গতিতে ফোন নিয়ে ব্যালকনিতে ছুটে গেল। ফোন রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল। ছোঁয়া, কোথায় হারিয়ে গিয়েছিস তুই? ছোঁয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জীবন আমাকে এক কঠিন পরীক্ষায় ফেলেছে সারা। গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছি আমি। নিঃশ্বাস নিতেও পারতেছি না। তন্ময়ের অসুখ আমাকে ক্যান্সার ব্যাধির মতো যন্ত্রণা দিচ্ছে। সারা আবেগী কণ্ঠে কেঁদে দিয়ে বলল। কথা বলবো না তোর সাথে, মোটেও কথা বলতে চাই না। আই হেট ইউ ছোঁয়া। আই নো ইউ লাভ মি। কিন্তু তুই তো ভালোবাসিস না। তুই জানিস না তোকে ছাড়া কত কষ্ট হয় আমার, কত যন্ত্রণা হয় আমার। আমার সুখ দুঃখের একমাত্র সাথী তুই। কিভাবে আমায় ভুলে গেলি তুই? ছোঁয়া ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়ল। ব্যথিত কণ্ঠে বলল। একটা শেষ ইচ্ছা পূরণ করবি আমার? তোর কাছে আমার কোনোদিন কিচ্ছু আর চাইবো না আমি। প্লিজ সারা, আমি তোর পায়ে ধরি, নইলে আমি শেষ হয়ে যাব, আমি বাঁচবো না। সারার বুকের মাঝে ছ্যাদ করে উঠল। শেষ ইচ্ছা মানে? ছোঁয়া মরে যাবে মানে? সারা দ্রুত অস্থির কণ্ঠে বলে উঠল। কি আচ্ছা বল আমায়। তোর বেঁচে থাকার জন্যে, ভালো থাকার জন্যে আমি সব করতে পারি। বল কি করতে হবে? ছোঁয়া মিনিট খানিক দম নিল। আবারও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। আমি তন্ময়কে দেখতে চাই। তন্ময়কে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই তন্ময়ের কাছে যেতে চাই। ওরা কুয়াকাটা গিয়েছে, এই রাতেই আমি যেতে চাই। প্লিজ তুই চল আমার সাথে। আমার হাতে বেশি টাইম নেই। আমি মানসিক কন্ডিশনও ভালো নয়, আমি একা যেতে পারবো না। প্লিজ চল আমার সাথে। এখনই যাওয়া সারার পক্ষে সম্ভব হবে কিনা সারা জানে না। ছোঁয়ার এই চাওয়া সারাকে ভাবালো। সে চিন্তিত কণ্ঠে জানালো। এখনই? হ্যাঁ এখনই, প্লিজ সারা। সারা নিশ্চিত নয় সে যেতে পারবে কিনা, তাই নরম গলায় বলল। আচ্ছা আমি দেখছি। ফোন কাটা শেষ হলে সারা পেছন ফিরতেই তাকিয়ে দেখলো কলিজা কালারের কলার দেওয়া গেঞ্জি, কালো ট্রাউজার পরে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রোশন সিদ্দিকী। চোখে খয়েরি ফ্রেমের চশমা। সারা বেলকনির পর্দা সরিয়ে তার শ্যাম সুন্দর পুরুষের দিকে তাকালো। চাহনিতে কেমন যেন অসহায়তা রোশন সিদ্দিকীর বুকের মাঝে ছাদ করে উঠল।
তার প্রিয়তমা স্ত্রীর মুখখানা মলিন কেন, যে মুখের একটুখানি হাসি রোশান সিদ্দিকীর ভালো থাকার মেডিসিন। সারার পরনে কালো প্লাজো, সাথে লং গেঞ্জি, গলার দুপাশে কালো জর্জেটের ওড়না ঝোলানো। এমন ঘরোয়া পোশাকেও সারাকে কেমন রানীর মতো লাগছে। রোশান সিদ্দিকী এক হাতে বেলকনির দরজা লাগিয়ে দিলেন, অন্য হাত দিয়ে সারার কোমর স্পর্শ করলেন। সেই স্পর্শে শিহরণে কেঁপে উঠল সারা, জিভ দিয়ে ঠোঁটজোড়া ভেজালো। রোশান সিদ্দিকীর এক হাত সারার কোমরে, আরেক হাতের আঙ্গুলগুলো সারার হাতের আঙ্গুলের ভাঁজে রেখে দরজার সাথে চেপে ধরল সে হাত। দৃষ্টিজোড়া সারার চোখের তারায় কতক্ষণ তাকিয়ে থেকে একটা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বললেন, যার মুখের হাসির জন্য সারা শহরে আন্দোলনের বন্যা বয়ে দিতে পারি, মিছিল মিছিলে স্লোগানে ভরিয়ে দিতে পারি, সেই মুখ এমন মলিন কেন? মলিনতা কি মানায় এই চাঁদ মুখে? মলিনতা কি মানায় এই চাঁদ মুখে? এই মুখ যখন হাসে না তখন মনে হয় চাঁদেরও যেন কলঙ্ক। রোশান সিদ্দিকীর কথা শুনে সারা আবেগী হয়ে পড়ল, কণ্ঠ ভিজে এলো। কি আশ্চর্য, এই মানুষটা তার মাঝে কি পেয়েছে? কেনই বা এত ভালোবাসে? কাউকে তাবিজ করলেও তো এতটা বসে থাকে না। সারা নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রোশান সিদ্দিকীর দিকে। রোশান সিদ্দিকী সারার কোমর ধরে একটু টান দিল তার দিকে। এক টানে সারার মাথা গিয়ে রোশান সিদ্দিকীর বুকে পড়ল। রোশান সিদ্দিকী তখন সারার দুই গালে আলতো চুমুতে ভরিয়ে দিয়ে পড়ল। শুনতে পাও হৃদয়ের কম্পন? সারা রোশান সিদ্দিকীর বুকে মাথা রাখলো। সত্যি তার হৃদয়ের কম্পন শোনা যাচ্ছে, কিন্তু সারা অমনোযোগী। তার মন পড়ে আছে কিভাবে রোশান সিদ্দিকীর কানে কথাটা তুলবে। সে রোশান সিদ্দিকীর রোমান্সে সাড়া দিতে পারছে না, যতটুকু দিচ্ছে অন্যমনস্কভাবে। রোশান সিদ্দিকী দরজায় সারার আঙ্গুলে ভাঁজে আঙ্গুল রেখে আরেক হাত দিয়ে সারাকে জড়িয়ে ধরল নিজের সাথে। সারার কানে ঠোঁট মেশালো, শীষ দিয়ে যাওয়া পাখির মতো বলল, ভালোবাসো আমাকে? সারা অন্যমনস্কভাবে উত্তর দিল, বাসি। রোশান সিদ্দিকী কিঞ্চিত হাসলো, সেই হাসিতে মাদকতা হেসে জবাব দিল, তাহলে ভালোবাসি বলো। সারা ছোঁয়ার চিন্তায় মগ্ন হয়ে বলল, বাসি। রোশান সিদ্দিকী সারার কানে আলতো চুমু দিয়ে বলল, কানে কানে বলো ভালোবাসি তোমাকে। সারা রোশান সিদ্দিকীর কানে কানে বলল, ভালোবাসি আপনাকে। রোশান সিদ্দিকী জোরালো আবদার করলো। আপনি নয়, তুমি শুনতে চাই। সারা লজ্জা পেল, লজ্জা মাখা কণ্ঠে বলল, ইস, এমন বয়স্ক লোককে তুমি বলে গুনাহ হবে না? রোশান সিদ্দিকী সারাকে পাজা কোলে তুলে নিয়ে দুষ্টু কণ্ঠে বলল, এমন বয়স্ক লোকের সাথে রাতে ঘুমাতে লজ্জা লাগে না, তাই না? আজ তোমার নিস্তার নেই। সারা রোশান সিদ্দিকীর বুকে মাথা গুজে আদুরে গলায় বলল, কেন মারবেন বুঝি? রোশান সিদ্দিকী সারার গালে চুমু দিয়ে বলল, এভাবে মারবো, সারা রাত মারবো। আমাকে বয়স্ক বুড়ো লোক বলার শাস্তি পাবে আজ তুমি। সারা লজ্জায় রোশান সিদ্দিকীর বুকে নাক ঘষতে ঘষতে বলল, ছাড়ুন না, লজ্জা করছে আমার। আমি তো কিছুই করি না, তাহলে লজ্জা কেন? তাহলে কোলে কেন নিয়েছেন? বউ তো বাচ্চা, বাচ্চাদের তো কোলে নিতে হয়। বলেই সারাকে বিছানায় ফেলে দিল রোশান সিদ্দিকী। সারা লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। রোশান সিদ্দিকী নিজেও সারার উপর ঝুঁকে পড়ল। সারা লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে বলল, ইস ইস, কি সর্বনাশ! এভাবে লজ্জা পেলে তো শেষ হয়ে যাব ম্যাডাম, আকাঙ্ক্ষা তো আরো বেড়ে যাবে। সারা উঠতে যেতেই রোশান সিদ্দিকী সারাকে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমার খুব লজ্জা লাগছে, ছাড়ুন, পড়তে বসবো। ইটস রোমান্টিক টাইম। সারা পড়ল মহা বিপদে। এখন কিভাবে সে বলবে সে এখন বাইরে যেতে চায়? রোশান সিদ্দিকী আলতো করে নিজের ঠোঁটজোড়া সারার ঠোঁটে মিশিয়ে দিল। তখনই সারার ফোন বেজে উঠল। সারা ফোন হাতটাতে লাগলো। রোশান সিদ্দিকী সারার হাত ধরে বলল, ফোন ধরা যাবে না এখন। সারা মিহি কণ্ঠে বলল, কোনো ইমার্জেন্সি কল হতে পারে। রোশান সিদ্দিকী ভারী গলায় বলল, এই টাইমটুকুর চেয়ে এমার্জেন্সি টাইম আর হতেই পারে না মিসেস সারা সিদ্দিকী। সারার ভেতরটা অস্থিরতায় ফেটে যাচ্ছে। নিশ্চয়ই ছোঁয়া ফোন দিচ্ছে। ক্রমাগত ফোন বেজে যাচ্ছে। সারা রোশান সিদ্দিকীকে জোরে ধাক্কা মেরে ফোন হাতে নিল। রোশান সিদ্দিকী বেশ খানিকটা অবাক হলো। সারা এভাবে ধাক্কা মারল কেন? সে কৌতূহলী হয়ে প্রশ্ন করল। কার ফোন? সারা মিহি কণ্ঠে বলল, ছোঁয়া। রোশান সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল, তখন কথা শেষ করনি? সারা আমতা আমতা করে বলল, না। রোশান সিদ্দিকী আবারও প্রশ্ন করল, কেন? আপনার সাথে আমার একটু কথা ছিল। রোশান সিদ্দিকী ভ্রু যুগল কুচকে বলল, হোয়াট? আপনি তো জানেনই ছোঁয়ার সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই। তন্ময় আর ওর একটা সম্পর্ক আছে। ও এখন ইমিডিয়েট কুয়াকাটা যেতে চাইছে। দীপ, তরি, তন্ময় ওখানেই আছে। ছোঁয়া যেতে চাইছে। রোশান সিদ্দিকী কপালে চামড়া টান টান করে বলল, তো এ নিয়ে তুমি চিন্তিত কেন? যেতে চাইছে যাক। আসলে ছোঁয়ার মানসিক অবস্থা ভালো নেই। ও আমাকে সাথে নিতে চাইছে। রোশান সিদ্দিকী হাত উল্টে ঘড়ি দেখে নিয়ে বলল, এখন সময় দেখেছো? ছোঁয়ার গাড়ি নিয়ে যাবে। কাল তোমাকে নিয়ে যাব। এভাবে এত রাতে তোমাকে আমি ছাড়বো না। সারা খুব অনুনয় করে বলল, আপনার কাছে আমি জীবনে কিছু চাইবো না, প্লিজ। আমাকে আমার বন্ধুত্ব রক্ষা করতে দিন। নিষেধ তো করছি না,
অচেনা জায়গা তোমাকে এত রাতে একা ছাড়ছি না। একা কোথায়? ওখানে দীপ, তন্ময়, মৃন্ময়, তরি সবাই আছে। রোশান সিদ্দিকী কপালে 2 আঙ্গুল চালিয়ে বললেন, দীপ, তন্ময়, মিন্ময় ওরাও ছেলে। আমি তোমার বেলায় কাউকে এক ভাগও বিশ্বাস করতে পারি না। আমার বউকে আমি এভাবে ছাড়বো না। জীবনে প্রথমবার রোশান সিদ্দিকী সারার বন্ধুদের অবিশ্বাস করছে, কিন্তু কেন? রোশান স্যার কি জানে না সারার বন্ধুমহল হলো পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুমহল? তাহলে কেন উনি এমন করছেন? সারা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। রোশান সিদ্দিকী সারার 2 গালে হাত রেখে বলল, আগামীকাল অফিস থেকে ছুটি নিয়ে আমি নিজেই তোমাকে নিয়ে যাব। তোমাকে একা ছাড়তে ভয় পাই আমি সারা। আমার বেঁকে হালে তোমার 1 বিন্দু পরিমাণ ক্ষতি হলে আমি যন্ত্রণায় অনলে পরিদগ্ধ হয়ে যাব। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আগামীকাল নিয়ে যাব তোমার বন্ধুদের সাথে দেখা করবার। সারা খুব মন খারাপ নিয়ে বলল, তাই বলে আপনি আমার বন্ধুদের অবিশ্বাস করবেন? এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। দিনকাল ভালো নয়। কে তোমার বন্ধু কে তোমার শত্রু এই বোঝার উপায় নেই। সারার চোখের কোণায় পানি মুছে বলল, আজ আমি খুব কষ্ট পেয়েছি। আপনি আমার বন্ধুদের অবিশ্বাস করলেন। এমন সময় সারাদের ঘরের কলিং বেল বাজছে। এত রাতে আবার কে এলো? সারা আর রোশান সিদ্দিকী দুজনেই তাকালো। রোশান সিদ্দিকী বলল, আমি দেখছি। রোশান সিদ্দিকী দরজা খুলতেই দেখলো ছোঁয়া দাঁড়িয়ে আছে। রোশান সিদ্দিকীকে একটা সালাম দিয়ে ছোঁয়া ভেতরে প্রবেশ করলো। সাথে ছোঁয়ার ড্রাইভারও আছে। ছোঁয়াকে বেশ চিন্তিত আর নার্ভাস দেখে রোশান সিদ্দিকী প্রশ্ন করে, এনি প্রবলেম ছোঁয়া? তোমাকে নার্ভাস লাগছে খুব? ছোঁয়া মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ স্যার, সারাকে আমার সাথে একটু যেতে দিন। আমি ওকে সেফলি নিয়ে যাব। ও কোনো অসুবিধা হবে না। আমার পার্সোনাল ড্রাইভার আছে আমার সাথে। রোশান সিদ্দিকী থমথমে মেজাজে বলল, এত রাতে তোমাদের দুজন মেয়েকে আমি একা ছাড়বো? তাও কুয়াকাটার মতো এত দূরের রাস্তায়? পথে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? আমি তোমার বাবা মাকে কী বা বলবো? কাল সকাল হোক, যেও, সমস্যা নেই। আজ রাত এখানে থেকো। ছোঁয়া কাকুতি মিনতি করে বলল, স্যার, আমাদের সাথে আরও 4 জন মেয়ে যাবে। আমরা মোট 6 জন মেয়ে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। সারার মন খারাপ। তাও সেই মন খারাপের মাঝে বলে উঠল, কোনো অসুবিধা হলে 999-এ কল দিব। রোশান সিদ্দিকী বেশ গম্ভীর মুঠে সারার দিকে তাকালো। সারা আজ বেশ সন্দেহ হচ্ছে। কিছু না কিছু গরমিল তো আছে, নাহলে রোশান স্যার এমন করছেন কেন? উনি তো কোনোদিনও আমাকে কোনো কাজে বাধা দেন না, আমার বন্ধুদেরও অবিশ্বাস করেন না। তাহলে আজ কি হলো? কোনো সমীকরণই আজ মিলছে না। এরই মাঝে রোশান সিদ্দিকী ছোঁয়াকে বলল, যারা যারা যাচ্ছ তাদের প্রত্যেকের ঠিকানা আমাকে দাও সারা। তোমার ড্রাইভার সহ প্রত্যেকের ভোটার আইডি কার্ড ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। ঠিক আছে স্যার। রোশান সিদ্দিকী জানে সারা একবার যখন ডিসিশন নিয়েছে সে যাবে, বাধা দিলে সে শুনবে না, বরং ঝামেলা আরও 4 গুণ বেশি বাড়বে। সারাকে সে কিছুতেই বোঝাতে পারবে না। তাই সারা সমস্ত সেফটির ব্যবস্থা করে ছোঁয়াকে পারমিশন দিল। কিন্তু সারার সাথে সে একটি কথাও বলছে না। ব্যাগ গোছানোর সময় সবসময় রোশান সিদ্দিকী তার ব্যাগ গুছিয়ে দেয়, কিন্তু আজ রোশান সিদ্দিকী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সারা ভীত চোখে তাকিয়ে বারবার প্রশ্ন করছে, দেখুন না কোনটা নিব। ব্যাগে কিভাবে কাপড় গোছাবো পারছি না তো। রোশান সিদ্দিকী একটা উত্তরও দিল না। সারা দলা পাকিয়ে পাকিয়ে ব্যাগে কাপড় পরল। যাওয়ার সময় রোশান সিদ্দিকীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার শ্যাম সুন্দর পুরুষ, আপনার অভিমান আমার ভয়াবহ ক্যান্সারের কারণ হবে, যা ভালোবাসা ছাড়া নিরাময় হবে না। ড্রয়িং রুম থেকে ছোঁয়া ডাকছে। সারা হলো। সারা রোশান সিদ্দিকীকে ছেড়ে দিয়ে বলল, রওনা হচ্ছি, তবুও ফিরে তাকাবেন না। রোশান সিদ্দিকী তাও কোনো কথা জবাব দিল না, শুধু মানিব্যাগ থেকে গোছা ধরে টাকা বের করে দিল। কত টাকা দিল তা গোনা নেই। সারা টাকা নিল। যাওয়ার সময় রোশান সিদ্দিকীর গালে একটা চুমু দিয়ে বলল, সরি শ্যাম সুন্দর পুরুষ। এতক্ষণে রোশান সিদ্দিকী একটাই কথা বলল, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করে রাখবেন কাইন্ডলি। পাওয়ার ব্যাংক 2টা নিয়ে যান। সারা অবাক চোখে রোশান সিদ্দিকীর রাগী চেহারার দিকে তাকিয়ে আছে। রোশান সিদ্দিকীর রাগ সে আগে পরে দেখেনি। গম্ভীর দেখেছে কিন্তু রাগের তীব্রতা দেখেনি। আজই দেখল। একদিকে স্বামীর ভালোবাসা, আরেকদিকে বন্ধুত্ব, কোনোটাই বাদ দিতে পারছে না সারা। ফিরে এসে রোশান সিদ্দিকীর পায়ে ধরবে প্রয়োজনে, এসব ভেবে চিনতে ছোঁয়ার সাথে বের হয়ে গেল। তারপর 16 ঘন্টা কেটেছে। ছোঁয়ার সাথে দীর্ঘদিনে জমানো গল্প করেছে। তন্ময় আর ছোঁয়ার দেখা হয়েছে, ওদের প্রেমেরও মহামিলন ঘটেছে। এখন সমুদ্র তীরে পা মেলে বসে আছে ছোঁয়া আর তন্ময়। ছোঁয়া বসে আছে ওর পায়ের উপর, মাথা রেখে শুয়ে আছে তন্ময়। সামনে সমুদ্র, আকাশে চন্দ্র, দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে কি যেন সুখ দুঃখের গল্প করছে। এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ দুজন সুখী মানুষ মন বিনিময় করছে। সমুদ্রের জলে শাঁসা শব্দ যেন সেতারার মতো শোনাচ্ছে ওদের কানে। তন্ময় আচমকা ছোঁয়ার হাতটা নিজের মাথায় রেখে বলল, ওয়াদা কর আমাকে আর ছেড়ে যাবি না। ছোঁয়া ওর হাতটা সরিয়ে বলল, ওয়াদা করতে নেই তন্ময়, যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। তন্ময় ছোঁয়ার ঠোঁটে হাত চেপে ধরে বলল, এইসব অনুক্ষণে কথা বলতে নেই।
কপালের লিখন, না যায় খণ্ডন, হতেই পারে। তন্ময় আবারও ছোঁয়ার হাতটা নিজের মাথায় চেপে ধরে বলল। ওয়াদা কর, আমাকে আর ঠকাবি না তুই। ছোঁয়া তন্ময়ের মাথায় হাত রেখে বলল। ওয়াদা করছি তোকে, কখনো ঠকাবো না, কখনো ঠকাইনি, আর ঠকাবো না বলেই এত দূর ছুটে এসেছি। জীবন চলতে চলতে শেষ বয়সে একদিন বুঝবি কতটা গভীর ছিল আমাদের প্রেম। তন্ময় ছোঁয়ার ডান আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো, মাথাটা নিচু করে ছোঁয়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে মৃদু আদর দিল। সেকেন্ডের মাঝে উষ্ণ হলো দুজনের শরীর, দুজনে অনুভব করলো সেটা, কিন্তু কেউই প্রকাশ করলো না। কিন্তু দুজনেই বুঝতে পারছে দুজনের মাঝে কিছু এলোমেলো হচ্ছে। এরই মাঝে ওশান ওদের সাইড দিয়ে বারবার ঘুরছে। তন্ময় ব্যাপারটা খেয়াল করে বেশ অস্বস্তি ফিল করছে। সে ছোঁয়াকে বলল। ওঠো তো, জায়গাটা সেফ লাগছে না। ছেলেটা শুধু ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে নেশাখোর। পুলিশে কল দিতে হবে। ছোঁয়া তন্ময়কে থামিয়ে দিয়ে বলল। যাই যা কিচ্ছু করুক না, তুই কেন ওইদিকে তাকাচ্ছিস? আমাকে দেখ না। এমন ওপেন প্লেসে আর কি দেখবো? ছোঁয়া ফিস ফিস করে বলল। আমার রুমে যাবি? তন্ময় কপাল টান টান করে বলল। কেন? আমাকে দেখতে। বড় অনর্থ ঘটে যাবে। এই ভদ্র ছেলেটা নিজেকে সামলাতে পারবে না। ছোঁয়া তন্ময়ের কলার টেনে নিজের খানিকটা কাছে নিয়ে বলল। সে অনর্থ ঘটুক, আমি চাই। এই ভদ্র ছেলের অভদ্র রূপ দেখার বড্ড ইচ্ছে আমার। দেখি কতটা অভদ্র হতে পারে। তন্ময় ছোঁয়ার হাত ধরে ছোঁয়ার রুমের দিকে রওনা হলো। সামনে সমুদ্র, আকাশে চন্দ্র। তারা কি প্রেমের সুবাস ছড়ানোর সাক্ষী হবে, নাকি একটা অনর্থের সাক্ষী হবে? হোটেল ম্যানেজার ছোঁয়াকে হোটেলে প্রবেশ করতে দেখে বলল। ছোঁয়া হেসে উত্তর দিল। হ্যাঁ, হয়েছে। হোটেল ম্যানেজার তন্ময়ের দিকে তাকিয়ে বলল। ছোঁয়া তন্ময়ের মুখের দিকে তাকিয়ে বলল। দেখতে হবে কার জামাই। তন্ময় কিছু একটা বলতে যাবে, তখনই ছোঁয়া তন্ময়ের হাতে জোরে চিমটি কেটে বুঝালো চুপ থাকতে হবে। তন্ময় চুপ হলো বটে, তবে বেশ অবাক হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না ছোঁয়া কি করতে চাইছে, ছোঁয়ার উদ্দেশ্য কি। সে ভেবেছিল ছোঁয়া মজা করে হোটেলে যেতে বলেছে, কিন্তু সত্যিই হোটেলে এলো কেন? ছোঁয়া রুমের তালা খুলল। তন্ময় বাহিরে দাঁড়িয়ে রইল। তন্ময়কে বাহিরে দাঁড়াতে দেখে ছোঁয়া ভ্রু কুচকে তন্ময়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কি সমস্যা, আসবি না? তন্ময় কপালের চামড়া টান টান করে বলল। পাগল তুই? আমি ফাইজলামি করছিলাম। সত্যি সত্যি রুমে যাবো ভাবলে কিভাবে? ছোঁয়া দুইটা গালি দিয়ে বলল। রুমে আসা মানে কি ওইসব করা? ব্রেনে এসব ঘোরে কেন তোদের? রুমে মানুষ এসব কারণেই যায়। ছোঁয়া তন্ময়ের হাত ধরে রুমে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিল। তন্ময় বিস্মিত হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে থেকে বলল। এই মেয়ে কি আমাকে খুন করতে চায় নাকি? ছোঁয়া হাসতে হাসতে বলল। খুন হতে আপত্তি আছে? তন্ময় মাথা নিচু করে বলল। গর্দান নিন এবার। তার আগেই আপনার উদ্দেশ্যটা বলুন, কেন আমাকে এখানে এনেছেন? ছোঁয়া ফিসফিস করে বলল। একটা রোমান্টিক ক্যান্ডেল নাইট কাটাতে চাই তোর সাথে। বলে ছোঁয়া রুমের লাইট অফ করে কাচের জারে রাখা সুন্দর একটা মোমবাতি জ্বালিয়ে দিল। মোমবাতির হলদেটে আলোয় ছোঁয়ার হলুদ মুখখানা আরো হলুদ দেখাচ্ছে। মোমবাতির মৃদু আলো ছড়িয়ে পড়ল পুরো রুমে। ছোঁয়া একে একে রুমে চার কোণে রাখা 4টা জারের মোমবাতি জ্বালিয়ে দিল। জারের পানিতে ভাসছে গোলাপের পাপড়ি, তার উপর আবার কালারফুল মোমবাতি। চোখ জোড়ানো সুন্দর। ছোঁয়া টিভিতে একটা হিন্দি গান চালু, সে টিভির দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে রয়েছে। তন্ময় একটা মোমবাতি তুলল। মোমবাতিটা নিয়ে ছোঁয়ার দিকে ক্রমশ এগোতে থাকলো। ধীরে ধীরে সে ছোঁয়ার একদম কাছাকাছি চলে গেল। মোমবাতিটা ছোঁয়ার নাক বরাবর ধরতে ছোঁয়া চোখ বন্ধ করলো। বন্ধ চোখের দিকে তন্ময় মোহগ্রস্ত চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তন্ময় দেখলো তার ফুলে চোখ বেয়ে পানি ঝরছে। ছোঁয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ছোঁয়ার চোখে পানি দেখে তন্ময়ের হৃদয় বেদনার হাহাকারে আত্মচিৎকার দিয়ে উঠল। সে ছোঁয়ার দেওয়া সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু ছোঁয়ার চোখের পানি সহ্য করতে পারে না। হাতের মোমবাতিটা তন্ময় ফেলে দিল। দুহাত ছোঁয়ালো ছোঁয়ার গালে। ছোঁয়ার গালে পানি মুছে দিয়ে বলল। আমি তোমাকে কোনোভাবে হার্ট করে ফেলেছি? বলো আমাকে, আমি নিজেই নিজেকে শাস্তি দিব। আমি সব সহ্য করতে পারবো। তোমার দেওয়া সমস্ত যন্ত্রণা আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ছোঁয়া চোখ খুলল। কান্না মিশ্রিত চোখে সে তন্ময়ের দিকে তাকালো। বিদ্যুৎ বেগে যেন সে তন্ময়কে জড়িয়ে ধরল। হাউমা করে কাঁদতে কাঁদতে বলল। শুধু তোকে জড়িয়ে ধরে কাঁদতে চাই আমি। দীর্ঘদিনকার তীব্র যন্ত্রণার কান্না আমার বুকে জমে আছে তন্ময়। আমি হালকা হতে চাই, বুকটা বড্ড ভারী হয়েছে। তন্ময় ছোঁয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। তুমি কাঁদলে তো আমার কষ্ট হয় ছোঁয়া। আমাকে অনেক শাস্তি দিয়েছ, কেঁদে আর শাস্তির তীব্রতা বাড়িও না প্লিজ। ছোঁয়া তন্ময়কে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। একটা জিনিস চাই। যে এই দেখো, আমি মা হতে চাই তন্ময়, তোমার সন্তানের মা হতে চাই।
তন্ময়ের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। ছোঁয়া এসব কি বলছে? ও এবার এতটা সিরিয়াস কিভাবে হয়ে গেল? তন্ময় আনন্দে মৃদু হেসে বলল, তাহলে তো কাজই লাগবে, সাক্ষী লাগবে। আকাশে চাঁদ আছে, সামনে মহাসমুদ্র আছে, এর চেয়েও বড় সাক্ষী আর কি হতে পারে? তুমি আমাকে কবুল বলে দিলেই তো হয়ে যাবে। তন্ময়ের চোখে পানি এলো। এটা আনন্দ অশ্রু। থাকে না মানুষের জীবনের কিছু কাঙ্ক্ষিত পাওয়া, যা পেলে আনন্দে মানুষ কেঁদে ফেলে। তন্ময় আজ সেই কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে আনন্দে কাঁদছে। পরের দিন সকাল 8টা বাজে। মৃন্ময় আর তরি রুমের সামনে। ওরা সারা খুব চেতে আছে আজ। দীপ বলল, মিসেস রোশন সিদ্দিকি চেতে আসেন কে আফা? সারা খুব মেজাজের সাথে বলল। তন্ময় মাথা নিচু করে বলল, ভুল হয়েছে ম্যাডাম, ক্ষমা করুন। সারা বুকে হাত বেঁধে বেশ গম্ভীর মুডে তন্ময়কে বলল। তন্ময় ছোঁয়া আর দীপ ফিক করে হেসে ফেলল। দীপ বলল, আমার কি করা লাগবে? দীপ মৃন্ময়ের দরজায় জোরে ধাক্কা মেরে বলল, শালা দরজা খোল, মান সম্মান আর রাখলি না। এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? মৃন্ময় কিছুক্ষণ পরে দরজা অল্প একটু খুলে উকি মেরে বলল, এই শালারা, তোদের বলছি না আগামী 1 মাস আমি ঘরের দরজা খুলবো না, আমাকে ডিস্টার্ব করছিস কেন? বলতে বলতে মৃন্ময় ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, এই শালি, তুই এখানে কে? বেঈমান প্রতারক। ছোঁয়া হাসতে হাসতে বলল, ফুলসজ্জা কেমন হলো তোর? দাঁত বের করে দিলেই 7 খুন মাপ, তাই না? তোর গলায় কি হয়েছে? কিসের দাগ? ছোঁয়া দ্রুত ওড়না দিয়ে গলা ঢেকে বলল, রক্তে প্ল্যাটিলেট গাঢ় হওয়াতে এমন দাগ হচ্ছে প্রায় জায়গায়। ডক্টর দেখাস না খবরদার, মেলে দিন জিলেপি খাসনি। এরই মাঝে তরি রেডি হয়ে মৃন্ময়ের পাশে এসে দাঁড়ালো। কেবলই শাওয়ার নিয়েছে, বেশ স্নিগ্ধ দেখাচ্ছে তরিকে। ছোঁয়া তরির সাথে কুশল বিনিময় করে বলল, আজ থেকে আমরা 3 বান্ধবী, তাই না তরি? হ্যাঁ। দীপ বিড়বিড় করে বলল। শালা আমি বাদে সবাই রোমান্স করছে। এরই মাঝে ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো খাবার অর্ডার দিবে। ওদের 6 জনকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে। হঠাৎ ছোঁয়ার ফোন বেজে উঠলো। ওষার নাম লেখা একটা নাম্বার থেকে ফোন আসছে। ফোন আসতে ছোঁয়া ফোন নিয়ে উঠে গেল। ছোঁয়া রেস্টুরেন্ট থেকে খানিকটা দূরে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বুঝাচ্ছে ছেলেটাকে। সারা উকি মেরে দেখলো ছোঁয়া তার দেবর ওশানের সাথে কথা বলছে। কি আশ্চর্য ব্যাপার, ছোঁয়া ওশানের সাথে কেন কথা বলছে? ছোঁয়া কি ওশানকে চেনে? সারার চোখ দুটো কপালে উঠলো। দুনিয়াতে এত মানুষ থাকতে ওশান কেন? ওশানের সাথে ছোঁয়া কি বলছে? এত লম্পট ধরনের ছেলের সাথে ছোঁয়ার কিসের কথা? কিছুক্ষণ পরে তন্ময় উঠে এলো। সারার পাশে দাঁড়িয়ে খেয়াল করলো ছোঁয়া একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটাকে দেখে তন্ময় অবাক হলো। ভ্রুযুগল সুচালো করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এই ছেলেটি তো গতকাল তাদের আশেপাশে ঘুরছিল। ছেলেটিকে দেখে বেশ সন্দেহজনক লাগে। মনে হয় নেশাখোর বা গাঁজাখোর, কিন্তু সে তাদের ফলো করছে কেন গতকাল থেকে? অনেকবার তন্ময় খেয়াল করেছে ছেলেটা সবসময় তাদের আশেপাশেই ছিল। ছোঁয়া কি ছেলেটাকে কোনোভাবে চিনে নাকি? ছেলেটা কেন ওদের ফলো করছে? ছোঁয়ার বাবা কি কোনোভাবে ছেলেটাকে পাঠিয়েছে? তাই যদি হবে তাহলে ফোন কল এলে ছোঁয়া কেন উঠে গেল? ওই ছেলেটার সাথেই বা কেন কথা বলছে? যেন মনে হচ্ছে ছেলেটাকে ছোঁয়া আগে থেকেই চিনে। কাহিনী কি? ছেলেটাকে কি ছোঁয়ার বাবা কোনো ক্ষতি করার জন্য কাজে লাগিয়েছে? তন্ময়ের মাথা কাজ করছে না। নানা রকম দুশ্চিন্তা ঘিরে ধরেছে তার মস্তিষ্কে। তবে এবার যা কিছুই হয়ে যাক না কেন, সে ছোঁয়াকে হাঁটতে দিবে না, নিজের করে ধরে রাখবে। সারা তন্ময়ের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু পৃথিবীর কোনো হুঁশজ্ঞান তার নেই। সারার চোখ জোড়ায় দুনিয়ার কৌতূহল। তার শরীরের মাঝে অদ্ভুত একটা কম্পন হচ্ছে, বুকের মাঝে হাতুড়ি পেটানোর ন্যায় পেটাচ্ছে। তন্ময় খেয়াল করলো অবাক করা চোখে সারা ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে। গভীর ধ্যানে মগ্ন সে, চোখের পলক পড়ছে না। তন্ময় সারার দিকে তাকিয়ে একটা তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গিয়েছিস? কার কথা ভাবছিস? তন্ময়ের কথায় সারার ধ্যান ভাঙলো। তন্ময়ের দিকে তাকিয়ে বলল, যার সাথে ছোঁয়া কথা বলছে তাকে চিনিস? গতকাল ছেলেটা আমাদের খুব ফলো করেছিল, আমাদের আশেপাশে ঘুরেছিল, কিন্তু কেন সেটা জানি না। সারা বেশ চিন্তিত কণ্ঠে বলল, তাহলে ছোঁয়া কথা বলছে কেন? সেটাই বুঝছি না। তুই তুই কি কিছু জানিস ছেলেটার সম্পর্কে? সে কি কোনোভাবে ছোঁয়ার পরিচিত? না তো, যখন ছেলেটা আমাদের আশেপাশে ঘুরছিল তখন ছোঁয়া ছেলেটিকে ইগনোর করছিল, কিন্তু ছেলেটা খুব সন্দেহজনক ছিল। কি যেন একটা গরমিল লাগছে। খুব চিন্তা হচ্ছে, ছেলেটাকে দেখেই ফালতু লাগছে। ছোঁয়া কেন কথা বলছে? সারার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বেশ বিচলিত দেখাচ্ছে তাকে, গভীর দুশ্চিন্তাগ্রস্ত। ছোঁয়া ছেলেটার সঙ্গে কথা বলছে তা নিয়ে যতটুকু চিন্তা তন্ময়ের করার কথা তার চেয়ে হাজারো গুণ চিন্তা সারা করছে। সারাকে ভীষণ অস্থির দেখাচ্ছে, ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে, চেহারায় অস্থিরতা। এই চিন্তার কারণ বুঝতে পারছে না তন্ময়। সেই সন্ধিহান চোখে তাকিয়ে আছে সারার দিকে। সারা কেন এত চিন্তিত? চিন্তা করলে সে করবে, সারা কেন এত চিন্তা করবে? তন্ময় সারার বিচলিত চেহারা দেখে বলল, সারা, এনি প্রবলেম?
ছেলেটাকে চিনিস? এত দুশ্চিন্তায় কেন তুই? সারা অনিচ্ছাকৃতভাবে একটা হাসি দিয়ে বলল। না চিনি না, ছোঁয়াকে ডাক দে। এরই মাঝে ছোঁয়া পিছনে ফিরে তাকালো। তন্ময়কে দেখে বেশ ঘাবড়ে গেল ছোঁয়া। ছেলেটি ওখান থেকে চলে গেল। ছোঁয়া আসতে সারা প্রশ্ন করলো, এটা কে? চিনিস তুই? চিনি না, কাল থেকে পিছু পিছু ঘুরঘুর করছে, বারবার বিরক্ত করছিল, তাই ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম সমস্যা কি, আমাদের পেছনে ঘুরছে কেন। ছেলেটি বলল আমাকে নাকি ওর চেনা চেনা লাগছে, তাই পিছু পিছু ঘুরছে। জিজ্ঞাসা করলো আমার বাড়ি বরিশাল কিনা। বললাম না, বাড়ি যশোর। ছেলেটি বলল পরিচিত লাগছিল আপনাকে, তাই ঘুরছিলাম। পরে আমি বললাম না, আমি আপনার পরিচিত না। একটা থ্রেড দিয়ে দিলাম আর বললাম আমার আশেপাশে ঘুরলে পুলিশ দিয়ে দিব। সারা চিন্তিত মুখে বলল, আচ্ছা, তুই ছেলেটিকে নিয়ে কেন এত টেনশন করছিস? তুই যদি আবার আমার বন্ধুকে ঠকাস, আমার তন্ময়কে নিয়ে চিন্তা, তোকে নিয়ে নয়। আমি তোদের সাথে অকারণে থাকি, আমাকে কেউ ভালোবাসে না, সব ভালোবাসা তন্ময়ের জন্য। তোকে তন্ময় যতটা ভালোবাসে সবাই মিলেও ভালোবাসতে পারবে না। এজন্য আমি সব সময় সারাকে সাপোর্ট করি। আমার হয়ে কথা বলার জন্য সারা আছে। ওরা সবাই এবার রেস্টুরেন্টে বসলো। সবাই শুটকি ভর্তা, সামুদ্রিক মাছ অর্ডার করলো। এরই মাঝে সারা ওর পায়ের উপর ভারী কিছু অনুভব করলো। কারো পা সারার পায়ের উপর। সারা টেবিলের নিচে মাথা ঢুকালো, দেখলো মৃন্ময়ের পা ধরে খুব জোরে চিমটি কেটে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।